ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের আজকে আমরা সেমিস্টার 4-এর ফিজিক্সের দেখো সেট নাম্বার 3 পেজ নাম্বার SC 23-এ পেয়ে যাবে। দেখো সেট নাম্বার 3 SC 23 ফিজিক্স ক্লাস 12 সেমিস্টার 4। প্রথম যে প্রশ্নটা রয়েছে 1 নম্বর, 3 সেমি পুরু আয়তাকার কাঁচফলকের তলায় অবস্থিত একটি উজ্জ্বল বিন্দু থেকে আলোক রশ্মি ব্লকের উপরিতলে আপতিত হয়ে পূর্ণ প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত রশ্মিগুলির ব্লকের নিচের তলে 4.8 সেমি ব্যাসার্ধের একটি আলোকবৃত্ত রচনা করছে। আচ্ছা, এই ক্ষেত্রে কি বলেছে যে কাচের প্রতিসরাঙ্ক কত? দেখো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই টেস্ট পেপারটি একদম সম্পূর্ণরূপে সলিউশন করব, অর্থাৎ এখানে সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি সবগুলো করব। এর আগেও কিন্তু আমি কয়েকটা সেট দিয়েছি। ওকে ডিয়ার ব্রাদার্স, এত মাছি হলো প্রবলেম। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 12-এর সেমিস্টার 4-এর আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্সের সেট নাম্বার 3 অর্থাৎ পেজ নাম্বার দেখো SC 23 ফিজিক্সের সেট নাম্বার 3 সেমিস্টার 4 ক্লাস 12-এর সলভ করব একদম পূর্ণরূপে। এখানে সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি এর যত প্রশ্ন আছে সবগুলো কমপ্লিট করব। এর আগে আমি সেট নাম্বার 1 এবং সেট নাম্বার 2 দিয়েছি, অবশ্যই দেখে নিও। চলো দেখো প্রথম যে প্রশ্নটা আছে 23 পেজের 1 নম্বর প্রশ্ন, 3 সেমি পুরু আয়তাকার কাঁচফলকের তলায় অবস্থিত একটি উজ্জ্বল বিন্দু থেকে আলোক রশ্মি ব্লকের উপরিতলে আপতিত হয়ে পূর্ণ প্রতিফলিত হচ্ছে। তার মানে কি পূর্ণ প্রতিফলিত হচ্ছে, তাই না? প্রতিফলিত রশ্মিগুলি ব্লকের নিচের তলে 4.8 সেমি ব্যাসার্ধের একটি আলোকবৃত্ত রচনা করছে, মানে একটা সার্কেল তৈরি করছে। কাচের প্রতিসরাঙ্ক কত সেটা আমাদের নির্বাচন করতে হবে। একেবারে ইজি একটা ম্যাথামেটিক্স, কিচ্ছু নেই। চলো আমরা সলভ করি। তো প্রথমতই দেখো আমরা ব্যাসার্ধ যদি জানি তাহলে পরে ব্যাসার্ধর ফর্মুলাতে কি বলে যে আর ইকুয়ালস টু আমরা কি জানি যে 2h ট্যান কি হয়, ট্যান থিটা হয়, তাই না? এখানে যেহেতু সংকট কোণের আমরা চিন্তা ভাবনা করতে পারি তো ট্যান সি লিখতে পারি। তাহলে ফর্মুলাটা কি বলতো, আর ইকুয়ালস টু লিখতে পারি কি 2h ট্যান সি। এবার এখান থেকে চিন্তা করো আমাদের এইচের মান এবং আর এর মান তো জানা আছে, তাহলে ট্যান সি ইকুয়ালস টু কি আসছে দেখো, ট্যান সি ইকুয়ালস টু আমাদের আছে দেখো ট্যান থিটা সি, এটা হচ্ছে আর বাই লিখতে পারি 2h। এবার আর এর মান এখানে দেওয়া আছে কত, 4.8, তো আর এর জায়গায় 4.8 লিখে দিলাম আর 2 লিখলাম, এইচ এর মান আছে 3। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের দেখো 3 দুগুণে 6 অর্থাৎ 4.8 থাকছে, নিচে থাকছে কত 6, কাটাকাটি করলে আমাদের কত থাকছে এখানে 6 8 48, তাই না? আচ্ছা 0.8 থাকছে অর্থাৎ 0.8 আমরা পাচ্ছি। এবার এই 0.8টাকে যদি আমরা দশমিকে ভাঙি তাহলে 8/10 হচ্ছে, উপরে দেখো 4 নিচে হচ্ছে 5, তো দেয়ারফর ট্যান সি থিটা সি কস্ট এটা আসছে আমাদের, হয়ে গেল, আমাদের কোনো প্রবলেম নেই। আচ্ছা এই ক্ষেত্রে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে আমাদের কি থাকছে লক্ষ্য করো, এটা দেখো লম্বটা 4, অতিভুজটা হচ্ছে ভূমিটা কত 5, তাহলে অতিভুজটা কত হবে দেখো 4 4 16 আর 5 5 25, মানে আমাদের কত থাকছে 41 থেকে যাচ্ছে। এইবার কথা হচ্ছে উই নো, আমরা কি জানি যে আমরা জানি যে ট্যান কি বলবো যে সাইন যেটা হয়, সাইন থিটা সি যেটা হয় সেটা হয় কি 1/μ। এই যে ফর্মুলাটা রয়েছে দেখো কি লিখবো আমরা, সাইন থিটা সি ইকুয়ালস টু 1/μ। বাস এই ফর্মুলাতে আমরা বসিয়ে দেবো, এখান থেকে যে মিউর মানটা পাবো সেটাই কিন্তু আমাদের অরিজিনাল সলিউশন হয়ে যাবে। ক্লিয়ার? তো একেবারে সিম্পল নিয়মে করছি, প্রত্যেকটা অঙ্ক এবং প্রত্যেকটা সলিউশনও অর্থাৎ প্রত্যেকটা থিওরি পার্ট আমরা খুব ইজি ওয়েতে কিন্তু বুঝবো, কারণ ভালো করে বুঝলে তবে কিন্তু আমরা ভালো সলিউশন করতে পারবো। তো এই ক্ষেত্রে যদি আমরা লিখি দেখো মিউ ইকুয়ালস টু কী থাকছে 1/sin থিটা সি থাকছে, এইভাবে চেঞ্জ করলে পারে। এবার দেখো সাইন থিটা সি মানে কি, দেখো সাইন মানে কি আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বলতে এখানে কী দাঁড়াচ্ছে, লম্ব বলতে এখানে দেখো থাকছে কত আমাদের, লম্ব বলতে এখানে থাকছে হচ্ছে 4 আর অতিভুজ বলতে √41, তাহলে 4/√41 এটা আমাদের থেকে যাচ্ছে। আচ্ছা এই পার্টটা যদি আমরা করতে লিখি এবার √41 ডিভাইডেড বাই লিখবো কি 4, বাস এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এইবার এই √41কে যদি আমরা কি বলি যে বর্গমূল করি অর্থাৎ √ মুক্ত করি তাহলে আমাদেরকে এসছে 6.4 আসবে, ডিভাইডেড আসবে 4। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো কাটাকাটি করলে কত আসছে, প্রথমে যাচ্ছে 1 বার, তারপর যাচ্ছে 2 6 অর্থাৎ 6 বার, অর্থাৎ আমাদের বেরোচ্ছে 1.6। বাস দিস ইজ সলিউশন, বা এটাই আমরা অ্যান্সার বলতে পারি। হয়ে গেল, অর্থাৎ মিউ এর মান কিন্তু আমরা এখানে পাচ্ছি 1.6। ওকে, প্রথম প্রশ্ন সলভ হয়ে গেল। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।
আর এরকম কিন্তু আমি প্রথমে একটা সেট করিয়েছি, দ্বিতীয় একটা সেট করিয়েছি, আরও সেট নিয়ে আসবো, আজকে 3 নম্বর সেট। দেখো একের অথবাতে বলছে 24 নম্বর পৃষ্ঠাতে আছে, কোনো আলোক রশ্মি প্রিজমের প্রতিসরক তল দুটির উপর 60 ডিগ্রি কোণে আপতিত হলে অপর তল দিয়ে নির্গত হওয়ার সময় দেখা গেল যে রশ্মিটির চ্যুতি হয়েছে 30 ডিগ্রি। আচ্ছা, তার মানে কি হচ্ছে, এখানে 60 ডিগ্রি কোণে পড়ছে, অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে এরকম 60 ডিগ্রি কোণে কিন্তু সেটা আপতিত হচ্ছে। আচ্ছা, এটা বুঝলাম। এরপরে কি বলছে যে অপর তল দিয়ে নির্গত হওয়ার সময় দেখা গেল রশ্মিটি চ্যুতি হয়েছে 30 ডিগ্রি। আচ্ছা, তার মানে 30 ডিগ্রি আমাদের এক্ষেত্রে চ্যুতি হয়ে গেল। যদি প্রিজমের প্রতিসরক তল 30 ডিগ্রি কোণ হয়, তবে দেখাও যে নির্গত রশ্মিটি সংশ্লিষ্ট তলের উপর লম্ব, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 90 প্রমাণ করতে হবে। 90 বলতে দেখো, যখন কোনো একটা আলোক রশ্মি, এটা হচ্ছে 2-1 অথবা না, অথবাটা একদম ক্লিয়ার কনসেপ্টে বোঝো। আমি তোমাদের রিফ্লেকশন অফ লাইটে কিন্তু এই প্রশ্নটা কিন্তু পড়িয়েছিলাম, এই ধরনের প্রশ্ন। তো যখন একটা তলের মধ্যে এরকম একটা লাইট পড়বে, তাহলে এই ক্ষেত্রে 90 ডিগ্রি পড়া মানে কি, 90 ডিগ্রি পড়ে 90 ডিগ্রিতে বেরিয়ে যাচ্ছে, আলটিমেটলি যে কোণে পড়ছে সেই কোণে বেরিয়ে যাচ্ছে, তাই না? লম্বভাবে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 0 ডিগ্রির একটা চিন্তা কিন্তু আমরা করতে পারি, কারণ এই ক্ষেত্রে দেখো পড়ছে যেটা সেটাতেই বেরিয়ে যাচ্ছে, তাই না? ক্লিয়ার তো? তাহলে আমাদের 0 ডিগ্রি যদি আমরা নিয়ে আসতে পারি এক্ষেত্রে I2, তাহলে কিন্তু আমাদের কী বলবো, কমপ্লিট হয়ে যাবে সলিউশন। ওকে, তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা প্রথমত এখানে লিখবো আপতন কোণ। আপতন কোণকে আমরা কী দ্বারা লিখি, I দ্বারা লিখি। তো আপতন কোণ I ইকুয়ালস টু আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে, 60 ডিগ্রি। কোনো যেন কনফিউশন না হয়, আপতন কোণ 60 ডিগ্রি হয়ে গেল, এটা হচ্ছে I1 এর ক্ষেত্রে গেল, এটা I1 আমরা ধরতে পারি, হলো তো? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে, দেখো এখানে চ্যুতি কোণের একটা কথা বলেছে, চ্যুতি কোণ ডেল্টার মান কত, 30 ডিগ্রি। তো লিখবা যে চ্যুতি কোণ ডেল্টা ইকুয়ালস টু কত বলছে, 30 ডিগ্রি। কোনো কনফিউশন নাই, এটাই আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আর একটা ইনফরমেশন দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে এই ক্ষেত্রে আচ্ছা প্রিজমের প্রতিসরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রিজমের প্রতিসরক কোণ লিখতে হবে, লিখবো প্রিজমের প্রতিসারক কোণ যেটা আছে সেই কোণটার মান কত দেওয়া আছে, এটাও আছে 30 ডিগ্রি। তো এই গেল হচ্ছে আমাদের ইনফরমেশন। এবার প্রিজমের প্রতিসরক কোণ আমরা কী দ্বারা প্রকাশ করতাম, রিফ্লেকশন অফ লাইটে আমরা সেটা A দিয়ে ডিনোট করেছিলাম, তাই না? তাহলে এর মান বের গেলো। এবার আমরা জানি, দেখো আমরা কি জানি, আমরা লিখতে পারি আমরা জানি বা উই নো, একটা লিখলেই হলো, আমরা জানি। তো প্রশ্নটা সাজিয়ে লিখবো। দেখো আমরা জানি যে ডেল্টার একটা ফরমেশনের একটা সুন্দর একটা সূত্র রয়েছে, ডেল্টা ইকুয়ালস টু কী হয়, আমরা লিখতে পারি যে I1 প্লাস I2 মাইনাস হয় কি বলো তো, মাইনাস হয় A। তো লিখবো I1 প্লাস I2 মাইনাস লিখবো A। এই যে ফর্মুলাটা আছে, বাস এই ফর্মুলাটা কিন্তু একটা প্রুফও রয়েছে, তোমাদের কিন্তু পরীক্ষায় 3 নম্বরের প্রশ্ন অনেক সময় দেয় এটা প্রমাণের জন্য। এইবার ডেল্টার মান কত, 30 ডিগ্রি, তাই তো লিখে দিলাম। I1 এর মান কত আছে এখানে, 60 ডিগ্রি, লিখে দিলাম। I2 এর মান কত আছে এখানে, I2 এর মান তো নেই, তো I2 লিখবো না, তারপরে এটাই বের করতে পার। এর মান কত, 30 ডিগ্রি, লিখে দিলাম। এইবার চিন্তা করো, এখান থেকে আমাদের প্রথমতই এই যে চিন্তা করো I2 কী পাচ্ছে, তাহলে আমাদের দেখো 30 ডিগ্রি, তার থেকে এই 30 এদিকে আসলে প্লাস হয়ে যাবে 30, আর এটা এদিকে চলে গেলাম -60 ডিগ্রি, অর্থাৎ টোটালটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা 0 ডিগ্রি চলে আসছে। অর্থাৎ আমরা বলতে পারি যে I2 ইকুয়ালস টু 0 ডিগ্রি ফর্মেশন হয়ে গেল। বা 0 ডিগ্রি আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে যদি 0 ডিগ্রি চলে আসে, কারণ কোনটা কি যে অ্যাঙ্গেলে পড়ছে সেই অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোণের ফর্মেশন হচ্ছে না। অর্থাৎ বলতে পারি কি, এক্ষেত্রে নির্গমন কোণ যেটা আছে এর মান, অর্থাৎ I2 এর মানটা কি 0। তাই রশ্মিটি কী হবে, দেখো প্রিজমের দ্বিতীয় তলের উপর লম্বভাবে নির্গত বা আপতিত হতে পারবে। ক্লিয়ার তো? তাহলে একটা সুন্দর যুক্তি দিতে হবে। কি দিতে হবে, দেখো যেহেতু I2 সমান 0, তাই আমরা বলবো যে এই যে রশ্মিটি রয়েছে, এই রশ্মিটি কী হবে, প্রিজমের দ্বিতীয় তলের উপর লম্বভাবে নির্গত হবে। তাই রশ্মিটি প্রিজমের নির্গত বলেছে, প্রিজমের দ্বিতীয় তলে লম্বভাবে, যেভাবে প্রশ্ন বলেছে সেটাই লিখলাম, লম্বভাবে নির্গত হবে। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। তো দেখে নাও, খুব সুন্দর একটা সলিউশন আমরা করে ফেললাম। তাহলে একদম কোনো রকম কনফিউশন কিন্তু এখানে থাকলো না, অর্থাৎ পুরো সলিউশন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো এর জন্য আমি বললাম যে যা করবো ক্লিয়ার কনফিউশন, মানে কোনো রকম কনফিউশন রাখবো না, একদম যত কনফিউশন আছে ক্লিয়ার করে বেরিয়ে যাবো। এরপরের প্রশ্ন 2 নম্বর, দেখো 2 নম্বরে বলছে কি, আচ্ছা আমি এইভাবে করে দিচ্ছি, তোমরা কিন্তু চ্যানেলে কিন্তু নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, তোমাদের সাবস্ক্রিপশন কিন্তু খুব দরকার রয়েছে আমার এই চ্যানেলটাতে। আচ্ছা 2 নম্বরে দেখা বলছে যে গোলীয় দর্পণের ক্ষেত্রে পার্শ্ব বিবর্ধন ও অনুদৈর্ঘ্য বিবর্ধনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
এটা তো নর্মালি তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে, তো ওখান থেকে অবশ্যই দেখে নেবে। তবে যেহেতু পরীক্ষার টাইম আমি তোমাদের একটু একটু করে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো হালকা একটু হিন্স দিয়ে দিচ্ছি, একটু রিভিশন হয়ে যাবে। দেখো একটি গোলীয় দর্পণের বস্তুর দূরত্ব আমরা কি জানি ইউ, আর প্রতিবিম্বর দূরত্ব কি হয় ভি, এবং ফোকাস দূরত্ব কি হয় এফ। তার মানে কি দাঁড়াচ্ছে, বস্তু দূরত্ব আমি শর্টকাটে লিখছি, তোমরা কিন্তু অবশ্যই বই মেনটেন করে লিখবা। বস্তু দূরত্ব কি হয় ইউ, প্রতিবিম্ব দূরত্ব এটা হয় কি ভি, আর হচ্ছে কি বলতো ফোকাস দূরত্ব যাই বলো না কেন, ফোকাস দৈর্ঘ্য যেটা হয় সেটা হচ্ছে এফ। এই যে ব্যাপারগুলো এটা ভাষা দিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করবো। আমি একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি দেখো রিভিশনের জন্য। এইবার দর্পণের সমীকরণ অনুযায়ী কি হয় ইকুয়েশন, তো দর্পণের সমীকরণে কি হয় দেখো, দর্পণের সমীকরণ, এই সমীকরণ আমরা কি লিখতে পারি, যে আমরা লিখতে পারি দেখো, আমরা একটা ফর্মুলা জানি যে 1/v + 1/u বা 1/u + 1/v = 1/f। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলার বেস করে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট ইকুয়েশন করব উইথ রেসপেক্ট টু ইউ, তাই না? তার মানে আমরা কি করব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু কি করব আমরা, ইউ এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের এই পার্টটা কি আসতে পারে, তুমি চিন্তা করে দেখো। এখানে 1/u থাকবে, তো এখানে একটা বিষয় ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে দেখো এফ এর কিন্তু কোনো পার্ট এখানে থাকছে না, অর্থাৎ এফ পার্টটা কিন্তু আলটিমেটলি জিরো, কারণ এফ এর সাথে তো কোনো রিলেটেড না। আমরা ইউ এবং বি এর ডিফারেন্সিয়েট যদি করি তাহলে আমাদের কি থাকছে দেখো, এখানে ডিফারেন্সিয়েট করলে পারে প্রথমতই 1/u এর স্কোয়ার হয়ে গেল, তারপরের পার্টে দেখো কি থাকছে আমাদের, দেখো ভি যেটা আছে সেটা কি হবে -1/v², কারণ উইথ রেসপেক্ট আমাদের ইউ বলেছে, তাহলে কী হবে ডিভি ডিউ একটা আমরা পার্ট পাবো, অর্থাৎ ডিভি ডিউ পাচ্ছি। আর আমাদের এই ক্ষেত্রে লাস্টের পার্টে যে ডিফারেন্সিয়েটটা অর্থাৎ এফ এর ক্ষেত্রে রেসপেক্টে হচ্ছে 0, বাস এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা দেখো এই ডিফারেন্সিয়েটটা প্রবলেম তো আমার মনে হয় না নেই এখানে, ডিভি বাই, আচ্ছা এটা লেখাটা কেমন হয়ে গেল, ডিভি/ডিইউ এখানে হবে। আচ্ছা তো ফার্স্ট অর্ডারে ডিফারেন্সিয়েট করবো, এরপরের পার্টে কী করবো বলো তো, জাস্ট এখান থেকে আমরা ইউবি অর্থাৎ ডিভিডি এর মানটা বের করবো। দেখো এখান থেকে ডিভিডি এর মান যদি বের করি তাহলে 1/u² লিখতে পারি কীরকম, 1/v² ডিভিডিউ পাচ্ছি আমরা এখানে, তো একটা এদিকে চলে আসলে শুধুমাত্র মাইনাস থেকে দেবে, এটাই মাইনাস করে নিলাম। এবার এখান থেকে আমরা কি করব, দেখো ডিভিডিউ এর মানটা বের করব, ডিভিডিউ, তো ডিভিডিউ মানে কি হচ্ছে v²/u² হয়ে যাচ্ছে, v²/u² হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে মাইনাস ফর্ম করছে। বাস এই যে আমাদের একটা ফর্মেশন চলে এলো। এবার এখান থেকে আমরা রৈখিক বিবর্তন যেটা আছে সেই রৈখিক বিবর্তনের মান যেটা আছে সেটা বের করব। তো রৈখিক বিবর্তনের মানটা কী হয়, আমরা জানি যে এম এর মান যেটা হচ্ছে কী হয় v/u হয়, তো সেটাই লিখবো। দেখো রৈখিক বিবর্তন যেটা কি হয় এম ইকস টু কী হয় বলো আমাকে, এম ইকস টু -v/u, তাহলে -v/u এখানে হয়ে গেল। দ্যাটস ইমপ্লাই m² ইকস টু কী হচ্ছে v²/u², এই পার্টটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছে, এটা কিন্তু পজিটিভ ফর্মে দাঁড়াচ্ছে। এবার অনুদৈর্ঘ্য বিবর্তন যেটা আছে সেটা লিখবো, দেখো অনুদৈর্ঘ্য বিবর্ধন, আমি প্রশ্নটা কী পড়েছি সেটাই ভুলে গেলাম এখন। অনুদৈর্ঘ্য বিবর্ধন আমরা এখান থেকে বলতে পারি কীরকম, যেটা ml দ্বারা প্রকাশ করি, ml, এটা mlটা কী হয় বলো তো ডিভিডিউ হয়, তাই না? তাহলে লিখবো দেখো -ডিভিডিউ আমরা লিখতে পারি, বাস এটা চলে আসলো। এইবার গল্পটা হচ্ছে দেখো আমাদের যদি এই এম এবং এলটাকে কম্পেয়ার করি তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো ml, তাই না? এই যে অনুদৈর্ঘ্য বিবর্তনটা অর্থাৎ ml² আমরা ইকস টু, আমরা আলটিমেটলি দেখো এই যে পার্টটা আছে এই পার্টটার কিন্তু একটা সুন্দর একটা ফর্মেশন নিয়ে আসতে পারি, অর্থাৎ ml ইকস টু আমরা লিখতে পারি দেখো m², অর্থাৎ এই দুটোকে আমাদের কম্পেয়ার করতে হবে, এইটা কোনটা, এইটা আর এই দুটোকে কম্পেয়ার করে আমরা কিন্তু এরকম লিখতে পারি। আচ্ছা এটা নট টু, এটা হচ্ছে এল। আচ্ছা তাহলে ml² ইকস টু m², তো এখান থেকে আমরা বলতে পারি কীরকম, যে অনুদৈর্ঘ্য বিবর্তন, তো আমরা লাস্ট পর্যন্ত লিখিয়ে দিই। দেখো অনুদৈর্ঘ্য বিবর্ধন ইকস টু কী লিখবো আমরা, রৈখিক বিবর্ধন, এখানে লিখে দিই সমান রৈখিক বিবর্ধন। কি আসলো আমাদের স্কোয়ার ফর্মে আসলো, তাই তো, রৈখিক বিবর্ধনের স্কোয়ার, বাস এটাই কিন্তু আমাদের কোশ্চেনটা কী ছিল, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক, অর্থাৎ অনুদৈর্ঘ্য বিবর্তন সমান রৈখিক বিবর্তন আমাদের এই ক্ষেত্রে হয়ে গেল। বাস কমপ্লিট, এটা একদম প্রুফটা করে দিলাম, ভাষাটা অনেকটা দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা অনুদৈর্ঘ্য বিবর্তন সমান কী পেলাম, রৈখিক বিবর্তন পেয়ে গেলাম। ওকে আচ্ছা, অথবা প্রশ্ন তো বলছে
একটি অবতল দর্পণের ফোকাস, আচ্ছা পার্শ্বীয় আর বিবর্তন আর কী বলবো রৈখিকটা একই গেল। দেখো এরপরে অথবাতে আছে একটি অবতল দর্পণের ফোকাস বিন্দু থেকে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব যথাক্রমে এক্স ওয়াই ও দর্পণের ফোকাস দূরত্ব এফ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 2 অথবা প্রশ্ন। চলো দেখো এটাও কিন্তু একটা ইজি ম্যাথমেটিক্স না, প্রমাণ। 2 অথবা। তো এই ক্ষেত্রে আমাদের যে বেসিক ফর্মুলাটা ছিল আমরা লিখবো যে 1/v 1/u = 1/f, এই ফর্মুলা প্রয়োগ করে কিন্তু আমাদের করতে হবে। এখন কী হবে বলো তো, এই যে আমরা ইউটা ধরেছি না, ইউটাকে আমাদের ধরতে হবে কি, দেখো ফোকাস থেকে বস্তুর দূরত্ব আমাদের এক্স ওয়াই কনভার্সন অর্থাৎ এক্স ওয়াই ফর্মে লিখতে হবে। অর্থাৎ আমরা ইউ ইকুয়ালস টু লিখতে পারি যে a + x, তো ইউ ইকুয়ালস টু লিখবো যে a + x, এই মানটা বসাবা এই ইউ এর জায়গায়, মানে ইউ এর জায়গায় a + x লিখবা। আর একটা দেখো ভি এর ক্ষেত্রে বলেছে ভি ইকুয়ালস টু হবে যে a + y, বাস এই যে সমীকরণটা আছে এই সমীকরণে এবার পুট করে দাও। পুট করে দিলে কী হবে, a + x হবে প্লাস 1/a + y হবে, এটা ইকুয়ালস টু কী হবে 1/f। এবার বাকিটা হচ্ছে কী করতে হবে বলো তো, শুধুমাত্র আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করলে খুব সুন্দর একটা মজাদার বিষয় পাবো আমরা এখানে। দেখো ইমপ্লাইতে লিখবো, দেখো a + x, এদিকে লিখবো হচ্ছে a + y, আর এদিকে লিখবো কি আমরা 1/f। তো দ্যাটস ইকুয়ালস টু f + x + a + y, বা এটাকে y লেখো, তারপরে এদিকে লেখো x, তাও হবে। তাহলে আমাদের এখানে কত আসছে, 2f + x + y থাকছে। আর নিচের যে ক্যালকুলেশনটা আছে নিচেরটাকে আমরা ওই দিকে নিয়ে চলে যেতে পারি। তো ওই দিকে নিয়ে গেলে আমাদের কী হবে, জাস্ট গুণ হয়ে যাবে, বা এখানে আমরা লিখতে পারি যে f² লিখতে পারি। তারপরে কি দেখতে পারি fy থাকছে, তারপরে থাকছে দেখো fx থাকছে প্লাস xy ইকুয়ালস টু পাচ্ছি কি এটা 1/f থেকে যাচ্ছে। এই তো আমাদের ক্যালকুলেশন। এবং টোটালটাকে যদি আমরা করি তাহলে এর একটা সুন্দর সলিউশন আমরা পেয়ে যাব। সেই সলিউশনটা কী হবে দেখো, অনেকটা গুণ করতে হবে, তুমি বাকিটা করে নিও, আমি রেজাল্টেন্টটা দেখিয়ে দিচ্ছি যে লাস্ট রেজাল্টেন্টটা কী আসবে। দেখো এইটা টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পরে আমাদের এই পার্টের থেকে শুধুমাত্র আমরা কী পাবো বলো তো, fx fyটা বাদ দেবো, এবং fx yটা বাদ দিলে পরে দেখো আবার নর্মালি লিখি 2f², কারণ এটার সাথে এটা গুণ করলে 2f² হয়ে যাচ্ছে, fx থেকে যাচ্ছে প্লাস fy থেকে যাচ্ছে, চলো করেই দিচ্ছি বাকিটা। তারপরে এই দিকে থেকে যাচ্ছে কি আমাদের f² থেকে যাচ্ছে, প্লাস থাকবে fy, প্লাস থাকবে f(x), প্লাস থাকবে xy। এ দেখো উভয় পক্ষে fy fx কেটে যাচ্ছে, তো কেটে যাওয়ার পরে আমাদের শুধুমাত্র থেকে যাচ্ছে কি f², অর্থাৎ 2f² থেকে একটা f² চলে গেলে পরে আমাদের f² ইকুয়ালস টু থাকছে xy, অর্থাৎ বলতে পারি যে xy ইকুয়ালস টু f²। নিউটনস ল, নিউটনের সমীকরণ বেরিয়ে গেল। তো এই গেল হচ্ছে টোটাল প্রসেস, দেখা যাচ্ছে তো, লিখে ফেলো, টোটাল সলিউশন করে দিলাম। ভাবলাম একটু শর্টকাটে বলে দিই, তোমরা লিখে নিতে পারবা। তো সলিউশন লিখে দিলাম, বাস কমপ্লিট করে নাও। আচ্ছা এরপরে 3 নম্বর, একটি সাধারণ অনুবীক্ষণে 15 m-1 ও 5 m-1 ক্ষমতাযুক্ত দুটি লেন্স পরস্পরের সংস্পর্শে রাখা আছে। আচ্ছা থাকো, খুব ভালো। প্রতিবিম্বটি 25 সেমি দূরে গঠিত হলে যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা কত? ভ্যারি ইজি ম্যাথমেটিক্স, একেবারে সোজা একটা অঙ্ক। তো সবগুলা তোমরা খাতার মধ্যে রিল্যাক্সে টোকো, আমি সময় দেবো প্রত্যেকটা অঙ্ক করার পরে, একদম তাড়াহুড়া করবো না। তোমাদের মেন কাজ হচ্ছে বুঝে নেবে, ক্লিয়ার করবা কনফিউশনগুলো, সব কিছু একদম ক্লিয়ার কনসেপ্ট করে নিলা। প্রত্যেকটা অঙ্কের পরে কিন্তু আমি লাস্টের সময় দেবো, খাতার মধ্যে সুন্দর করে লিখে নেবা, কোনো তাড়াহুড়া নাই, কোনো কিছু চলে যাচ্ছে না, সব কিছু সেমই থাকবে। রিল্যাক্স হও, রিল্যাক্স মাইন্ডে পড়ো, কারণ পরীক্ষাটা তোমাকেই দিতে হবে। সো রিল্যাক্স মাইন্ডে পড়ো আর বেস্ট থেকে বেস্ট রেজাল্ট করো। তো এগুলো তাদের টুকে নাও। এইবার দেখো পরের যে প্রশ্নটা রয়েছে, দেখো 3 নম্বর, একটি সাধারণ অনুবীক্ষণে যেটা আমরা পড়লাম সেটার সলিউশনটা দেখো। প্রথমতই আমরা যে P1টা আছে 15 মিটার ইনভার্স এবং P2টা 5 ইনভার্স লিখে নিলাম। এইবার দেখো মিটার ইনভার্স যাই হোক, এবং ডিটা 25 যেটা আছে দেখো, 25টাকে মিটারে করতে গেলে কিন্তু আমাদের 0.25 লিখতে হবে, কারণ এটা কিন্তু সেমিতে রয়েছে। তো সেমিটা মিটারে করে নিলাম, একদম হয়ে গেল। সূত্রতে কী বলে দেখো, P = P1 + P2, তো 15 আর 5 যোগ করলাম 20 হয়ে গেল। তো AP = কী হয় 1/P হয়। তো এটা করে দেখো 1/20 m, তো এটাকে আমরা 100/20 করে দেবো, কারণ মিটারটাকে সেমিতে করে নেবো। দেখো 5 সেমি চলে আসলো। বিবর্ধন ক্ষমতা যেটা আছে m, সেটা কী হয় 1 + d/f হয়। এবার d এর জায়গায় 25 বসিয়ে দিলাম, যেটা পেলাম আমরা ওখান থেকে, আর এখানে 5 যেটা পেলাম সে 5 বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলাম, দেখো 5 × 5 = 25, অর্থাৎ এখানে তারা 5 ধরলে, এখানে 1, 5 আর 1 6, অর্থাৎ যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা কিন্তু হলো 6। ওকে, হয়ে গেল কমপ্লিট অ্যান্সার। এরপরে পরের প্রশ্নটা দেখো, বলছে যে বাইফোকাল লেন্স বলতে কি বোঝো?
সাধারণত দেখো যে সমস্ত লেন্স উত্তল এবং অবতল উভয় লেন্সের সমন্বয়ে গঠিত হবে তাকেই বলবো হচ্ছে কি বাইফোকাল লেন্স। তখন লিখে নিচ্ছি, শর্টে একটু লিখে দিচ্ছি 3 অথবা, তার মানে কি উত্তল এবং অবতল, অবতল প্লাস উত্তল মানে দুটো লেন্সই যেটা থাকবে সেটাই কিন্তু বলবো হচ্ছে বাইফোকাল লেন্স। হ্যাঁ, তার মানে যে সমস্ত লেন্সগুলো, আমার সাথে বলো, যে সমস্ত, একসাথে বলো দেখবে হয়ে যাবে, যে সমস্ত লেন্স সাধারণত অবতল এবং উত্তল উভয়, কি বলছে, যে উভয় লেন্সের সমন্বয়ে গঠিত তাকেই বলবো কি আমরা বাইফোকাল লেন্স। এটা সাধারণত প্রেস বায়োপিয়া বলে এক রকমের যে চোখের রোগ হয় সেটার জন্য ব্যবহার করা হয়, যেটা বাংলায় বলা হয় চালসে রোগ। কী বলা হয়? চালসে, ইংলিশে বলা হয় কী বলা হয়? প্রেস বায়োপিয়া রোগে কিন্তু ব্যবহার করা হয়। বাস হয়ে গেল। কোন ধরনের ত্রুটির জন্য এই লেন্স ব্যবহার করা হয় সেটা কি চালসে বা বলতে পারি যে প্রেস বায়োপিয়াতে ব্যবহার করা হয়। এবার চলে আসছে পরে 4 নম্বর প্রশ্নতে। একটি ধাতু পৃষ্ঠে আপাতত ফোটনের শক্তি 5.0 ইলেকট্রোভোল্ট এবং আলোক তড়িৎ নিবৃত বিভব 3.23 ভোল্ট। ধাতুটির প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। একেবারে ইজি একটা ম্যাথামেটিক্স আমরা চিন্তা করতে পারি। এক্ষেত্রে আইনস্টাইনের যে সমীকরণটা আছে এর উপর বেস করে কিন্তু নিট বলো, যেই বলো বা তোমাদের সেমিস্টার ফটোতে কিন্তু থাকতে পারে। দেখো আইনস্টাইনের যে সমীকরণ আছে, আমি একটু স্পিডে লিখে, হাতে লেখা খারাপ হোক তোমরা বুঝতে পারবে। সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, একটা ফর্মুলা ছিল না যে আইনস্টাইন সমীকরণের এনার্জি যেটা হয় ই, সেটা হচ্ছে কি ডাব্লু প্লাস বলা হয় কীরকম বলা বলতো W0 প্লাস বলতে পারি যে EV0 যেটা আছে সেই সমীকরণ। এবার এই সমীকরণে শুধুমাত্র আমরা মানগুলো বসে দেবো। দেখো এখানে 5 আছে আমাদের কোশ্চেনে দেওয়া, আর কত দেওয়া আছে 3.23 ভোল্ট, তাই তো ডাব্লু অর্থাৎ 3.23 যেটা আছে আমাদের ইভি। তো বাস হয়ে গেল। এখান থেকে W0 আমাদের আসছে কত 5 মাইনাস 3.23, তো বিয়োগ করলে আমাদের 7 আসবে। আর এদিকে আসবে কত বিয়োগ করলে দেখো আরেকটা 7 আসবে, তো 1.1। তো W আমাদেরকে আসলে দেখো 177, এটা কি হবে একক হবে ইভি, তাই তো। আচ্ছা হয়ে গেল। নেক্সট আমাদের প্রশ্ন দেখে যাচ্ছে, দেখো এখানে বলছে যে ধাতুটির প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা জানি যে W0 কি হয় AC বাই ল্যামডা বলে একটা সম্পর্ক জানি, তাহলে AC বাই ল্যামডা বলতে পারি, AC বাই ল্যামডা বলতে পারি, ল্যামডা 0 বলতে পারি। তো প্রারম্ভিক বলছে তার মানে আমরা ল্যামডা 0 কনসিডার করতে পারি এখানে। তো ল্যামডা 0 আমরা কী লিখতে পারি, দেখো AC বাই W0। এবার জাস্ট মানগুলো বসিয়ে দিতে হবে, 1.77 যে মানটা আছে। এবার আমাদের একটা স্ট্যান্ডার্ড একটা মান, আমি এর আগের সেটে বলেছিলাম যে শর্টকাট করতে গেলে দেখবো আমরা একটা মান ইউজ করতে হয় আমাদের ফিজিক্সে, সেটা হচ্ছে কি দেখো 12400 এই মানটা বসিয়ে দেবো, যেটা হচ্ছে এইচসির মান আমরা চিন্তা করতে পারি। আর W0 মানটা কি আছে আমাদের এখানে 1.77। বাস এই দুটোকে ক্যালকুলেশন করো। তো ক্যালকুলেশন করলে দেখো ক্যালকুলেটর মারি, তো ক্যালকুলেটর করলে পরে এটার মান পেলাম কত বলো তো, আমাদের মান আসবে হচ্ছে কি 7,005 অ্যামস্ট্রং চলে আসবে। ব্যাস দিস ইজ সলিউশন। ওকে, ওহো এটা লিখতে হবে প্রারম্ভিক কম্পাঙ্ক, তো ইয়েস, ও প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ল্যামডা, অতএব ল্যামডা 0 মানটা কত আছে 0। বাস এই 7,005 অ্যামস্ট্রং হয়ে গেল। নেক্সট প্রশ্ন আমরা পড়বো। দেখো নেক্সট প্রশ্ন পড়বো আমরা। তো নেক্সটে আমাদের দেখো ছবি আঁকতে হবে মনে হচ্ছে। এক বর্ণী জন্য আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য লেখ বিভব ভি বনাম প্রবাহমাত্রা আই অঙ্কন করো এবং চিত্রে, আচ্ছা VI লেখচিত্র কিন্তু এর আগের দিন আমরা করেছিলাম, তো সেটাই আছে, এবং চিত্রের নিবৃত বিভব চিহ্নিত করো, এবং নিবৃত বিভব কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে। তো এই প্রশ্নটা এর আগের দিনও করছিলাম, চলো তাহলে ছবিটা আরেকবার দেখে নিই, এটা মুছে নিয়ে করতে হবে। প্রশ্নটা তাদের লিখে নাও, আমি ছবি আঁকবো। তো এই দেখো ছবিটা, আলোক তড়িৎ প্রবাহ যেটা আছে আই আমরা ডিনোট করলাম, সম্পৃক্ত প্রবাহ এই টোটালটা সম্পৃক্ত প্রবাহ, আর নিবৃত বিভব যেটা আছে V0 এটা বিভবটা এদিকে ডিনোট করলাম। ওকে, আর দেখো তীব্রতা কম তীব্রতা বেশি, এই যে যেটা I1 I2 এবং I1 I2 এটা লিখে রাখলাম। তো এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, কারণ এরকম কিন্তু আমাদের ছবি আঁকতে লাগে, তার জন্য আমি ক্লিয়ার করে ছবিটা এখানে এঁকে দিলাম, তোমরা অবশ্যই এটাকে ফলো করবে। আচ্ছা এইবার বলছে দেখো পরেরটাতে, পরের প্রশ্ন কত প্রশ্ন গেল, এটা কত নম্বর লিখলাম, ও এটা 4-এর অথবা গেল, প্রশ্ন নাম্বার 4-এর অথবাটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা হয়ে গেল। এরপরে আচ্ছা নিবৃত বিভব চিহ্নিত করলাম, নিবৃত বিভব চিহ্নিত করা হয়েছে, হ্যাঁ হয়ে গেল। আচ্ছা বিভব প্রভেদ ভি বনাম আই সেটাও ডিনোট করা হয়ে গেল, তো বাস হয়ে গেল ভি বনাম আই বলতে এইটা হচ্ছে আই, এটা হচ্ছে ভি, বাস কমপ্লিট ছবি। আচ্ছা এরপরে 5 নম্বর প্রশ্ন দেখা বলেছে যে একটি প্রোটন
ও একটি আলফা কণাকে স্থির অবস্থা থেকে একই বিভব প্রবাহের প্রয়োগ করে ত্বরান্বিত করা হলো, এদের দা ব্রগলি অর্থাৎ ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? এই টাইপের অঙ্ক কিন্তু খুব দিচ্ছে। এর আগের সেটগুলোতেও আমি এই আলফা কণা আর তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রোটন কণার অঙ্ক কিন্তু এর আগের সেটেও করলাম, আর এইটা প্রথম সেটেই আছে। প্রথম সেট যদি করে থাকো আমার, দেখবা প্রথম সেটেও এই প্রশ্নটা কিন্তু ছিল। তো আমরা প্রথমতই জানি যে ডি ব্রগলি যেটা রয়েছে না, সেখানে আমরা ল্যামডা ইকুয়ালস টু কী জানি? দেখো ল্যামডা ইকুয়ালস টু জানি যে এইচ ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 এম কে ভি, তাই তো? এম কে ভি হয়, তো এটাই আমরা লিখবো, যেখানে ভি ব্যাপারটা হচ্ছে কীরকম বলতো, ভি হচ্ছে একটা কনস্ট্যান্ট ধরতে পারি, আর ল্যামডা কিন্তু অবশ্যই ল্যামডা ভেরিজেস কী হয়? বি হচ্ছে কনস্ট্যান্ট, আর ল্যামডা কী বলতো? ল্যামডা ভেরিজেস হয় হচ্ছে রুট ওভার অফ এম কিউ যে আছে, সেই রুট ওভার এম কিউ দ্বারা আমরা ডিনোট করতে পারি ল্যামডাটা। এইবার গল্পটা হচ্ছে, দেখো আমরা প্রোটনের ক্ষেত্রে ল্যামডা পি ধরলাম আর আলফার ক্ষেত্রে ল্যামডা আলফা ধরে নিলাম। আমি এর আগের ভিডিওতে ল্যামডা 1 ল্যামডা 2 করেছিলাম, তো আমি এই ক্ষেত্রে ধরো প্রোটন দিয়ে করে দিলাম। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো এম আলফা আলফা, অর্থাৎ রেশিও চিন্তা করলে অপোজিট ভার্সন যাচ্ছে, আর এদিকে দেখো এ কিউ আলফা, আর এদিকে আসবে দেখো এম পি, আর এদিকে হচ্ছে কিউ আসবে হচ্ছে পি, বাস প্রোটনের সাপেক্ষে আর আলফার সাপেক্ষে এটা আমরা রেখে নিলাম। এইবার দেখো আমাদের খুব সুন্দর একটা তথ্য জানি, যে তথ্যটা কি বলতো, যদি আলফা কণা এবং প্রোটন কণাকে কম্পেয়ার করা যায়, তাহলে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে সেটা কি 4:2, অর্থাৎ আমাদের ভর সংখ্যা তারতম্য হয় 4 আর পারমাণবিক সংখ্যার তারতম্য হচ্ছে 2, তাহলে 4:2 আমাদের 4:2 মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে ভর সংখ্যা বলতে আমাদের মনে রাখতে হবে যে এই যে দেখো এম এ যেটা আছে, অর্থাৎ এম আলফা কী বলি, এম আলফা যেটা আছে সেটা কী হবে? 4 অফ এমপি হবে। এই টপিকটা পিটা নিচে প্রোটনের, আচ্ছা গেল, এটা গেল হচ্ছে ভর সংখ্যার সাপেক্ষে, আর আধানের সংখ্যার সাপেক্ষে যদি বলি তাহলে কিউ আলফা ইকুয়ালস টু কী হয়ে যাবে? এখানে দেখো 2 অফ কিউ, 2 কিউ পি হয়ে গেল, বাস। এইবার এটাকে আমরা কী করবো বলো তো, এই অনুপাতটাকে জাস্ট আমরা লিখে দেবো, সলিউশনটা এখানে করে দিই, বাকিটা এখানে করে দিচ্ছি, হ্যাঁ বাকিটা দেখো এখানে। তো রুট ওভার অফ এই যে দেখো এখানে যদি মানটা বসিয়ে দেই ল্যামডা পি ডিভাইডেড বাই ল্যামডা কিউ, তাহলে রুট ওভারের ফরমেশন আমাদের কী আসছে? এখানে কী আছে? এম আলফা লিখে দিলাম, এম আলফা, তারপরে এম কিউ আলফা আছে, লিখে দিলাম কিউ আলফা, ডিভাইডেড বাই আছে কি, ও আলফার জায়গাটায় 4 এমপি 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 এমপি, এটা চেঞ্জ করতে লাগবে, এটা চেঞ্জ করতে লাগবে। চেঞ্জ করলে আমাদের আছে 4 এমপি, আর এদিকে আসছে হচ্ছে 2 কিউপি, আর নিচে কী দেওয়া আছে? এমপি, আর এদিকে আছে কিউপি, হয়ে গেল। উভয় দিকে কিউপি কেটে গেল, তাহলে উপরে থেকে যাচ্ছে আমাদের কত? 4 2 8, নিচে থাকছে 1 লিখলে কি না লিখলে কি, দেখো 8-এর করলে কী হবে? 2√2 হবে, নিচে হবে 1, তাহলে আমাদের অতএব আমরা বলতে পারি ল্যামডা পি বাই ল্যামডা কিউ এটা। তো দেয়ারফর উই ক্যান রাইট ল্যামডা পি ইস টু, লিখতে পারি যে ল্যামডা কিউ যেটা আছে আমরা লিখতে পারি 2√2 ইস টু 1, বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। ক্লিয়ার হলো তো? তাহলে 2√2 ইস টু আসলে কত? 1, বাস এটা কিন্তু সলিউশন। তো লিখলে লিখে নাও, আমি সাইডে দাঁড়াচ্ছি। আচ্ছা, তারপরেই ডি ব্রগলির তরঙ্গ হয়ে গেল, বাস কমপ্লিট। 5-এর অথবা প্রশ্ন রয়েছে, একটি তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এই বিকিরণের একটি ফোটনের শক্তি কত? তো 5-এর অথবা আমরা করবো এবার। 5-এর অথবা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিও কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর টেস্ট পেপার সলিউশন কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবে, বলবে। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, একটি তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এই বিকিরণের একটি ফোটনের শক্তি কত? তোমাদের কিন্তু যদি চিন্তা করো 3rd সেমিস্টারের থেকে কিন্তু 4th সেমিস্টার টপিকটা কিন্তু অনেকটা ইজি। হ্যাঁ, একটু লাইটটা বোরিং হতে পারে, কিন্তু দেখো মডার্ন ফিজিক্সের ম্যাক্সিমাম পার্ট এখানে রয়েছে, অর্থাৎ টোটালটাই মডার্ন ফিজিক্সের প্রচুর একটা পার্ট বলবো, একটা হিউজ মানে নাম্বার তোলাটা স্কোর রয়েছে, আর এই পার্টটা কিন্তু অনেক ইজি, তাই না? তার জন্য অনেক ইজি টাইপের প্রশ্ন কিন্তু হচ্ছে, কিন্তু তুলনামূলক 1st সেমিস্টার, 2nd সেমিস্টার, 3rd সেমিস্টার একটু হার্ড আমি বলতে পারি, তাই না? এইবার একটি তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এই বিকিরণের একটি ফোটনের শক্তি কত? তো আমরা ফোটনের শক্তি মানে কি জানি, দেখো আমরা প্রথমে জানি যে এটা হচ্ছে কি হয়, এই কষ্ট কী হয়, এইচ ল্যামডা বলে একটা সম্পর্ক আছে, এইচ ল্যামডা, ঠিক এইচ ল্যামডা। তো সেই এইচ ল্যামডা ফর্মুলা যেটা আছে সেটার মাধ্যমে আমরা করব। এখানে ই বলতে কি, ই বলতে হচ্ছে আমরা বলতে পারি যে শক্তি যেটা আছে ফোটনের শক্তি, সাইডে লিখে নাও নোট করে শর্টকাটে। আর এইচ বলতে কি, আমরা জানি যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট যেটাকে বলে, অর্থাৎ প্ল্যাঙ্কের ধ্রুবক আমরা বলতে পারি। আর এখানে দেখো এই যে ল্যামডা কেন বলি, এটা নিউ বলা হয়, এইচ ল্যামডা কেন বলি, ল্যামডা অঙ্ক করতে ল্যামডা, অর্থাৎ এই যে নিউটা কি বলা হয়, নিউটা বলা হয় বিকিরণের কম্পাঙ্ক। ক্লিয়ার তো? তার মানে ই বলতে শক্তি, এইচ বলতে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর নিউ বলতে কি হবে,
বিকিরণের কম্পাঙ্ক হবে। এবার আলোর সম্পর্ক থেকে কিন্তু আমরা সুন্দর একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কী হয়, সি ইকুয়ালস টু জানি যে ভি ল্যামডা, একটা আমরা সম্পর্ক জানি। ভি বলতে হচ্ছে কি আলোর গতি, সি বলতে আলোর গতিবেগ, আর ছোটো হাতের দেখো এই যে ল্যামডাটা আছে এটা কি তরঙ্গ দৈর্ঘ্য, আর দাঁড়াও এটা ভি নিউ করে দেই, ভি নিউ, ল্যামডা তো লেখা যাবে না, ভি নিউ করে দিতে পারি। আচ্ছা এটা আমরা করলাম। ভি কস টু, চলো আমরা লিখি, দেখো সি কস টু কী পাচ্ছে আমরা, সি কস টু লিখতে পারি হচ্ছে ভি নিউ ল্যামডা, সি কিন্তু আলোর গতিবেগ। এইবার কি বলতো, এই দুটো যে সম্পর্ক রয়েছে এই দুটো সম্পর্ক আমাদের কম্পেয়ার করলে কিন্তু আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। এইবার চিন্তা করো, এখানে ই তো আমাদের ছিল, এইচ নিউ ছিল, এইচ নিউর জায়গায় আমরা কী করবো বলো তো, এইচ নিউ। আচ্ছা আর একটা দেখো, যে শক্তির যে সমীকরণ আছে সেই ভি এর জায়গায় যদি আমরা মানটা বসে দিই, অর্থাৎ নিউ এর জায়গায় যদি মানটা বসে দিই, নিউ সি বাই হচ্ছে কি ল্যামডা, অর্থাৎ এই যে মানটা আছে এই জায়গায় যদি বসিয়ে দেয় তাহলে আমাদের কী থাকছে, এইচ সি থাকছে ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে ল্যামডা। বাস এর উপর বেস করে কিন্তু আমরা অনেক অঙ্কও করি, বাস এটাই কিন্তু আমাদের বের করতে বলছে। ক্লিয়ার তো? তাহলে এই ক্ষেত্রে বিকিরণের যে শক্তিটা হবে, তো লিখবো হচ্ছে কী বলতো, বিকিরণের অর্থাৎ একটি ফোটনের শক্তি হবে, দেখো একটি ফোটনের শক্তি কী হবে, এইচ ইকুয়ালস হবে এইচ সি বাই ল্যামডা। বাস এই নিউটাকে আমরা চেঞ্জ করে দিয়ে এই ফর্মে আনতে পারি। ক্লিয়ার? সবার বোঝা হয়ে গেছে? চলো খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। এবার হয়ে গেল, 5-এর অথবাটাও কমপ্লিট হয়ে গেল। এবার আসছি আমরা পরে সেকশন বি এর প্রশ্ন, যে অপবর্তন ও ব্যতিচারের মূল পার্থক্য কি। সেকশন বি, তো সেকশন বিতে আমরা প্রথম প্রশ্ন যেটা আছে, অপবর্তন ব্যতিচারের মূল পার্থক্য লেখো। তো দেখো ব্যতিচার হলো সাধারণত দুটি ভিন্ন সুসঙ্গ উৎস থেকে নির্গত তরঙ্গের কি বলতে পারি যে উপরিপাতন। তার মানে কী দাঁড়াচ্ছে, ব্যতিচার হলো কি হলো, দুটো ভিন্ন সুসঙ্গ যে উৎস রয়েছে সেই সুসঙ্গ উৎস থেকে কী হচ্ছে, নির্গত যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে সেই তরঙ্গের উপরিপাতনই হলো ব্যতিচার। ঠিক আছে? আর অপবর্তন হলো একই তরঙ্গের বিভিন্ন অংশ থেকে নির্গত যে গৌণ যেটা আছে, অর্থাৎ প্রথমটা বাদ দিয়েও যে আরেকটা রয়েছে তরঙ্গ, অর্থাৎ গৌণ তরঙ্গ, তার উপরিপাতন। ক্লিয়ার হয়ে গেল তো? আচ্ছা এটা গেল হচ্ছে পার্থক্যটা। এবার আসছি একক রেখাচিত্র অপবর্তনের ক্ষেত্রে 600 nm অর্থাৎ ন্যানোমিটার আলো ব্যবহার করা হলে 0.5 nm বেদের ছিদ্রের ক্ষেত্রে কেন্দ্রীয় চরম পটির রৈখিক বেদ কত, পর্দা এবং ছিদ্রের দূরত্ব 2 m বলছে, অর্থাৎ 2 মিটারের কথা কিন্তু এখানে বলছে। তো অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, দেখো প্রথমত ল্যামডার একটা মান দেওয়া আছে 600 nm, তাহলে আমাদের 6-এর এটা তো বুঝাই দিলাম আমি তোমাদেরকে। এবার বি নাম্বার যেটা আছে, বি নাম্বার ম্যাথমেটিক্সে প্রথমতই ল্যামডা যেটা আছে এটা কত আছে, দেখো 600 nm, লক্ষ্য করে দেখো 600 nm আছে, 600 nm বলতে ন্যানোমিটার। আচ্ছা তারপরে ইনফরমেশন কী আছে, দেখো কোশ্চেনে আছে যে 0.5 mm বেদ, তার মানে এখানে এটা কি আছে 0.5, অর্থাৎ বলতে পারি এটা কি আছে 0.5 mm বেদ, অর্থাৎ 5 × 10⁻³ আমরা সিএম কল্পনা করতে পারি, অর্থাৎ এটাকে যদি আমরা সিএম কেন বলি, মিটারে কনভার্ট করতে পারি, এটা আমরা এটা মিটারে কনভার্ট করে নিলাম, এমএমটাকে মিলি সেন্টি ডেসিমিটার, তাই না? তাহলে মিটারে আমি এটা কনভার্ট করে নিলাম। আচ্ছা এই পার্টটা গেল। আর এখানে চিত্রের কেন্দ্রীয় চরম পটির রৈখিক বেদ, আচ্ছা রৈখিক বেদ বলতে পর্দার যে দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স যেটা আছে ডি, সেই ডিটা কি আছে দেখো, ডি কস্ট বলছে 2 মিটার। এবার বুঝলাম যে কেন আমরা এই 10⁻³ নিয়ে আসলাম মিটারে কনভার্ট করার জন্য। এবার আমাদের সিম্পল ম্যাথমেটিক্সটা করতে হবে। এবার দেখো যে কোনো ক্ষেত্রে একটি চরমপটির যে রৈখিক বেদটা হয়, সেই রৈখিক বেদ ডাব্লু সূত্রতে কী বলে, ডাব্লু ইকুয়ালস টু কি হয় 2 λ/a, তাই না? তাহলে ডাব্লু ইকুয়ালস টু কী হয় 2 λ/d কি হয় a। এইবার মানগুলো বসিয়ে দেবো, মানগুলো বসিয়ে দিলে কিন্তু আমাদের সুন্দর একটা সলিউশন চলে আসবে। তাহলে এবার চলো মানগুলো বসিয়ে দিই, বাকিটা ক্যালকুলেটর করা যাবে। আচ্ছা এখানে 2 হলো, ল্যামডার মান 600 nm যেটা আসলো সেটাই লিখলাম, আর ডি এর মান কত আছে 2 লিখে দিলাম, আর এর মানটা কত আছে 5 × 10⁻³ আচ্ছা এবার এই টোটালটাকে আবার বড় একটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা আর্মস্ট্রংটাকে চেঞ্জ করতে লাগবে তো না, তাহলে 600 × 10⁹ করতে পারি, মাইনাসে এটা হচ্ছে মিটারে কনভার্ট করলে আমরা করতে পারি। ওকে তাহলে আর্মস্ট্রংটা তো চেঞ্জ করলাম, তাহলে এখানেও করে দিই 10⁻⁹ আর ইন্টু বলবো 2, বাস বাকিটা ক্যালকুলেশন করে নাও। তো সিম্পল ক্যালকুলেশন করলে পর দেখো এই টোটালটা যদি করি, চলো 6 × 2 = 12, 12 × 2 এটা 5 × 12 = 60, তাই তো? আমরা এটা কাটলে পরে 5 × 12 = 60, অর্থাৎ 120 আসছে, 120, তাহলে মানে আমাদের 4 × 12 = 48, মানে 48, একটা শূন্য থেকে যাচ্ছে, আর এখানে 10 বলতে 10⁻⁻6 থেকে যাচ্ছে, তাই না? 10⁻⁻6 থেকে যাচ্ছে আমাদের, চলো লিখে দিই 10⁻⁻6
3 1 6 10⁻⁻6 থেকে যাচ্ছে 600 বলছে না 6000 600 নিমিত আছে এখানে। তাহলে আমরা এক্ষেত্রে 10⁻², এদিকে কি আসছে ক্যালকুলেশনে, ওহো এখানে 0.5, এর জন্য তো বলছে 0.5 কথাটা বলছিল। তাহলে এখানে আর একটা শূন্য আসবে, বাস এখানে দেখো 0.5 বলছিল, 0.5 লিখে দিলাম। তো এটাকে এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমরা যদি কাটি টোটালটাকে দেখো, আমরা 4.8 নিয়ে আসবো, আর একটা দুটো তিনটে অর্থাৎ 10⁻³ নিয়ে আসবো। অর্থাৎ ডাব্লুর মানটা কিন্তু আমরা 4.8 ইন্টু 10⁻³ কী পেলাম বলো তো, পেলাম কি বলো তো, এম পেলাম। অর্থাৎ এম পেলাম, আমরা মিটার পেলাম। এই মিটারটাকে এবার আমার অবশ্যই মিলিমিটার নিয়ে আসবো, অর্থাৎ এমএমে নিয়ে আসবো। অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস লিখতে পারি 4.8 মিলিমিটার। বাস এটাই কিন্তু আমাদের এই যে আছে কেন্দ্রীয় চরমপটির যে রৈখিক বেগ, সেটাই হচ্ছে মান। তো এটা লিখে দাও, কেন্দ্রীয় চরমপটির রৈখিক মান। বাস এটাই সলিউশন হয়ে গেল। কমপ্লিট করে এলাম, এটাও হয়ে গেল। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ওকে, চলো আরেকটা প্রশ্ন করে নেই। অথবা তো বলছে যে ইয়ংয়ের রেখাচিত্র পরীক্ষায় নির্গত আলোক রশ্মির বিস্তার অপরটির দ্বিগুণ। আচ্ছা হলো দ্বিগুণ, তাতে কি হলো? আলোক রশ্মি দুটি 60 ডিগ্রি দশাকোণ পার্থক্যে ব্যতিচার ঘটালে লব্ধি তীব্রতার সর্বোচ্চ তীব্রতার কত গুণ হবে? এক দেশ শ্রোতাবিহীন ঝালর কি? অথবা প্রশ্ন তো অনেকটা বড় হবে, চলো দেখি এখানে যদি সলভ করতে পারি, করে নেই। এখানে আমাদের সলভ হয়ে গেলে হয়ে যাবে, কিন্তু জায়গা শর্ট পড়ে যাবে। এটাই 6 অথবা অনেক বড় একটা অঙ্কই বলবো এটা। দেখো আমরা নর্মালি যে তরঙ্গের বিস্তার যেটা আছে, সেই বিস্তার আমরা নর্মালি এ জানি। আর এখানে দেখো আর একটা তরঙ্গ বলছে কি দ্বিগুণ, তাই না? তাহলে একটা তরঙ্গ যদি এ হয়, তাহলে অপর তরঙ্গ কী হবে? 2a হবে। তো একটি তরঙ্গ যেটা আছে, আমরা প্রথম যে তরঙ্গটা আছে সেটা আমরা ধরে নেবো কী বলো তো, ধরে নেবো হচ্ছে a1। ঠিক আছে, দেখো লিখবো প্রথম তরঙ্গ যেটা হচ্ছে সেটা হচ্ছে a1 আমরা ধরলাম। এই a1টা ধরলাম হচ্ছে a। এবার দেখো দ্বিতীয় তরঙ্গ, তাহলে এটা কি হবে? a2। তো এই a2টাই কিন্তু আমরা বলতে পারি সেটা হচ্ছে কি ডাবল বলছে, তাহলে দ্বিগুণ। তাহলে বলতে পারি যে দ্বিগুণ বলতে এই যে 2a হয়ে যাবে। বাস এটা আমরা জাস্ট বোঝার জন্য লিখলাম, একটা a করলাম, একটা a1 করলাম, একটা a2 করলাম। এইবার দেখো দশা পার্থক্য অর্থাৎ ফাইয়ের মান এখানে কিন্তু আমাদের বলে দিল যে 60 ডিগ্রি হয়ে গেল। এটা তো কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা যেটা জানি যে লব্ধি তীব্রতার সূত্রটা কি বলে? লব্ধি তীব্রতার সূত্রতে বলা হয় I = a1² + a2² + 2a1 a2 cos phi। বাস ওই সূত্রটা বসিয়ে দেবো, লিখে দেবো। দেখো I = I1² + I2² প্লাস লিখবো যে I1 I2 cos phi। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে লাগবে। তবে এই ক্ষেত্রে কি বলতো, আচ্ছা এখানে 2 লিখি নাই, 2, এই দেখো সূত্রটা কি হলো? I = I1² + I2 + 2I1 I2 cos phi। বাস এই ফর্মুলাটা মনে রাখতে লাগবে। এটা কি বলতো? লব্ধি তীব্রতার সূত্র। কি বলতো? লব্ধি তীব্রতার সূত্র। বাস এইবার A1 A2-র জায়গায় যেটা আছে, এই জায়গাগুলোতে আমরা মানগুলো বসিয়ে দেবো। আচ্ছা এখানে I1 I2 লিখছি কেন আমি? এখানে তো A1 A2 ছিল, তাহলে সম্পর্কটা তো এরকম আসবে না। ও আচ্ছা A1 A2 লিখছি আমি, তাহলে লিখতে হবে আমাদের I = A1 + A2 প্লাস লিখবো 2A1 A2 cos phi। বাস এটা হচ্ছে ফর্মুলা। স্কোয়ার গেল। তাহলে I1² বলতে কি দাঁড়াচ্ছে এখানে a², তারপরে a2² বলতে কি দাঁড়াচ্ছে 2a, তাহলে মানে হচ্ছে 2a² প্লাস লিখবো 2a cos 60 ডিগ্রি। বাস এটাকে ক্যালকুলেশন করতে লাগবে, এতটুকু জায়গায় তো চাপ হয়ে যাবে করা। তো এখানে যদি আমরা করি a² + 2a² অর্থাৎ 1 আর 1 এদিকে 2 × 4 অর্থাৎ 5 দাঁড়াচ্ছে, অর্থাৎ 5a দাঁড়াচ্ছে, আর এদিকে 2 × 4 4a cos phi এর মান কত আছে? cos of 60 ডিগ্রি, cos of 60 ডিগ্রি। তো এটা করলে 5a হবে, আর cos of 60 ডিগ্রির মান কী হবে? 1/2, কাটাকাটি করলে 2, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত? 5a প্লাস হবে কি আমাদের 2a, তাহলে আমাদের 7a হয়ে গেল। দেখা যাচ্ছে কি? আচ্ছা এটা লিখলাম এই পার্টে, হ্যাঁ এটা দেখো লিখলাম হচ্ছে 5a প্লাস লিখলাম 2a। বাস এটাই। এটাও যদি না দেখা যায় তাহলে আমি এখানে করে দিই, যেহেতু আমার এখানে জায়গায় আছে, তো এখানে করলাম। হ্যাঁ একটু দেখবা, একটু অ্যাডজাস্ট করে নেবে। তো এখানে 5a হলো, আর এদিকে হলো কি 2a হলো, তাহলে আমাদের 7a ব্যাপারটা হলো I8 মানটা। আচ্ছা 7a হয়ে গেল। আচ্ছা এখানে এখানে স্কোয়ার লিখি নাই, স্কোয়ার লিখে দিলাম
এখানেও স্কোয়ার হবে, এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে, বাস গল্প শেষ। অর্থাৎ স্কোয়ার 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 আই কস টু 7 স্কোয়ার কিন্তু আমাদের বেরিয়ে গেল। এতটুকুই না, এরপরে আরও কিছুটা প্রশ্ন আমাদের এখানে রয়েছে। আচ্ছা, কই প্রশ্নটা খুঁজেই পাচ্ছি না। লব্ধি তীব্রতার সর্বোচ্চ তীব্রতার কত গুণ? বাপরে, তার মানে আই ম্যাক্সের মান বের করতে লাগবে। তো আই ম্যাক্সের মানটা যদি বের করতে হয়, তোমাদের এটা টোকা হয়ে গেলে না গেলে একটু পজ করে নাও, টুকে নাও, আমি এখানে এই বাকিটা করব। হ্যাঁ, ওকে, আমি মুছলাম কিন্তু এটা। হ্যাঁ, জায়গা ওখানে শর্ট পড়েই যাচ্ছে, হচ্ছেই না, কারণ অঙ্কটাও যথেষ্ট ক্রিটিক্যাল একটা ম্যাথমেটিক্স। দেখো এখানে আমাদের আই কি বলেছে বলো তো? বলেছে যে আই ম্যাক্সের মান বের করতে বলেছে। দেখো সর্বোচ্চ তীব্রতা তখনই হবে যখন কি বলতো ব্যতিচারটা কী হবে? গঠনমূলক, অর্থাৎ কনস্ট্রাকটিভ হবে। অর্থাৎ আই ম্যাক্স আমরা তখনই পাবো যখন কনস্ট্রাকটিভ হবে। তো জীবনে ভালো রেজাল্ট করতে গেলেও নিজেকে কনস্ট্রাকটিভ হতে হবে। অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। আমি যা পড়ছি ঠিক পড়ছি, বাস রেগুলার বেসিসে এটাই আমি করতে থাকবো। নেগেটিভ থিঙ্কিংয়ে যাওয়াই যাবে না। আমি পড়ছি পারবো। যতক্ষণ ধরে ডিপ্রেশন করবে, টেনশন করবো, ততক্ষণ একটু বই পড়ো, বেটার রেজাল্ট এমনি হয়ে যাবে। কি বললাম বলো তো? ডিপ্রেশন টেনশন করার বদলে বই পড়া শুরু করে দাও, দেখবে এমনি টেনশন কমা শুরু হয়ে যাবে। ক্লিয়ার তো? চলো আমরা আই ম্যাক্স বের করতে হবে। তাহলে আমাদের গঠনমূলকের ক্ষেত্রে অর্থাৎ আই ম্যাক্সের মান কী হয়? আচ্ছা, আই ম্যাক্স পেতে গেলে কিন্তু কস যে ফাই আছে, কস ফাই কিন্তু সেখানে 1 হয়ে যায়। যখন আমরা আই ম্যাক্স বের করবো, মনে রাখবা, তখন কিন্তু কস ফাইটা হয়ে যায় 1। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তুমি চিন্তা করো, আমাদের কন্ডিশনালি কী হবে? a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার। কেন এখানে কস বলে ফাইয়ের মান তো থাকছেই না, কস ফাই, অর্থাৎ কস ফাই এখানে আগেরটাতে যেরকম লিখেছিলাম এটা লেখার কোনো দরকারই নেই, কারণ এখানে 1 হয়ে যাচ্ছে। তো এটার স্কোয়ার করলে কি হচ্ছে? তাহলে আমাদের লক্ষ্য করো এটার মান কত আছে, এটার মান আছে কত বলো তো? এ, এটা আছে কত? 2a। তাহলে এটার করলে পরে 2 আর 3 3a স্কোয়ার, তাই তো? তাহলে 3 3 9, অর্থাৎ 9 স্কোয়ার হচ্ছে। আই ম্যাক্সের মান 9 স্কোয়ার হয়ে গেল। এইবার আমাদের বলছে যে রেশিওটা যদি আমরা বের করি, রেশিওটা বের করলে আমাদের কী হবে? দেখো আই একটা হবে আই ডিভাইডেড বাই আই ম্যাক্স বেরোবে। তো আই ডিভাইডেড বাই আই ম্যাক্স মানে 7a স্কোয়ার ডিভাইডেড বাই যখন 9a স্কোয়ার হয়ে গেল, তাহলে স্কোয়ার ঘ্যাচাক মানে কেটে গেল, 7/9 আমাদের বেরিয়ে গেল। তার মানে আমরা বলতে পারি যে লব্ধি তীব্রতা কত গুণ হবে? দেখো এক্ষেত্রে হবে 7/9 গুণ হবে। বাস, দিস ইজ সলিউশন। ওকে, হয়ে গেল কোশ্চেন সলভ। খুবই ক্রিটিক্যাল ছিল কিন্তু সহজভাবে নেমে গেল। এইবার আর একটা প্রশ্ন দেখো, একটা দেশ, খুব ভালো। এক দেশ তা বিহীন ঝালর কি? দেখো যেসব ব্যতিচার ঝালর পর্দার যে কোনো অবস্থানে কী করছে? স্পষ্টভাবে করছে, মানে যে কোনো কী হচ্ছে এখানে, এক্ষেত্রে হচ্ছে যেসব ব্যতিচার কী হচ্ছে, একটা ঝালরের যে পর্দাটা আছে সেখানে কী হচ্ছে? একটা স্পষ্টভাবে গঠিত হবে। ঝালর পর্দার মধ্যে স্পষ্টভাবে কী গঠিত হচ্ছে? ব্যতিচারগুলো কী হবে? ঝালর যে পর্দাটা আছে তার মধ্যে কী হবে? সেখানে স্পষ্টভাবে দেখা যাবে বা গঠিত হবে, দেখা যাবে না অ্যাকচুয়ালি, স্পষ্টভাবে দেখা যাবে, গঠিত হবে যে সমস্ত ক্ষেত্রে, এবং কোনো নির্দিষ্ট তলে কিন্তু সেটা সীমাবদ্ধ থাকবে না। তার মানে প্রথম পয়েন্ট আমরা কি বললাম, যে নির্দিষ্ট যে একটা ব্যতিচার যেটা আছে সেই ব্যতিচারটা কী হবে? একটা ঝালর যে পর্দাটা রয়েছে, অর্থাৎ ব্যতিচার কী হচ্ছে, চলো সিম্পল ভাষায় বুঝি। ব্যতিচার কী করলো? একটা ঝালর পর্দার মধ্যে কী করলো? স্পষ্টভাবে গঠিত হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম তলের কিন্তু নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকবে না, অর্থাৎ কোনো তলেরই সীমাবদ্ধতা থাকছে না। এক্ষেত্রে তাদেরকে আমরা এক দেশ তা বিহীন কি বলছে? ঝালর বলবো। হয়ে গেল। এরপর সাথে দেখা বলেছে যে একটি হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরের শক্তির পরিমাণ -13.6 ইলেকট্রোভোল্ট। একটি ইলেকট্রনকে এই দশা থেকে প্রথম উদ্দীপিত কক্ষে নিয়ে যেতে কতটা শক্তির প্রয়োজন? বাপরে, খালি অঙ্কই দিয়ে রাখছে, ভালো লাগলো। অঙ্ক দিচ্ছে মানে বিশাল ব্যাপার। আমার তো ফিজিক্সের অঙ্ক করতে সব থেকে ভালো লাগে। জায়গা তো হচ্ছে না, তো তোমরা টোটালটা ক্লিন করো, তারপরে আমি পরের অঙ্কে চলে আসছি। 7 নম্বর প্রশ্ন, খালি অঙ্ক আছে তাই না? এই সেটে ম্যাক্সিমামটাই অঙ্ক। ভালো লাগলো। নিটেও তো ম্যাক্সিমাম অঙ্কই থাকে, দেখবা 45টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 40টাই দেখো অঙ্ক, 40টা 38টা, আর থিওরি পার্ট থাকে খুবই কম। তো ফিজিক্স মানেই তো নিউমেরিক্যাল সলভার কিছু না। তো এই ক্ষেত্রে প্রথম উদ্দীপিত কক্ষ যেটা রয়েছে, দেখো এই ক্ষেত্রে প্রথম উদ্দীপিত কক্ষের ক্ষেত্রে শক্তি যেটা আছে n, অর্থাৎ এখানে n = 2। তুমি লেখো ভাষা দিয়ে প্রথম উদ্দীপিত কক্ষের শক্তি লেখো। প্রথম উদ্দীপিত কক্ষের শক্তি যেটা কমাতে লিখবা যে n = 2 হলো। এবার লিখবা, আমি এমনি লিখলাম E2 = আমরা লিখতে পারি কি? দেখো 13.6 ডিভাইডেড বাই কি আসবে বলো তো? 2 স্কোয়ার আমাদের চলে এলো। আচ্ছা, হয়ে গেল।
এইবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 13.6, এখানে তো মাইনাস দিতে লাগবে, মাইনাস না দিলে গল্প হবে না, কারণ -13.6 আসে। তাহলে এটা মানে কি হচ্ছে -13.6 ডিভাইডেড বাই 2 2 4, কাটাকাটি করলে তাও কত হবে? বিখ্যাত রিপোর্ট, আচ্ছা এটা কত হবে বলো তো? 3.4 ইলেকট্রোভোল্ট। খুব স্পিডে শেষ করতে হবে, কারণ তোমাদের সামনে পরীক্ষা, প্রয়োজনীয় শক্তি যেটা আছে সেই শক্তির মানটা আমরা এখানে বের যদি করি তাহলে আমাদের প্রয়োজনীয় শক্তি বলতে ডেলিটা, তো যেটা আমাদের কোশ্চেনে বলছে। তাহলে ডেলি মানে কি? এটা হচ্ছে E2 মাইনাস E1 বলতে কি E1 বলতে 13 পয়েন্ট যেটা আছে লিখবো মাইনাস, এখানে লিখে দেই 3.5 মাইনাসে, হ্যাঁ আচ্ছা মাইনাস হয়ে গেল, তো -13.6। আচ্ছা এটাও তো মাইনাস, খালি মাইনাসের গল্পই হবে। তাহলে -3.4 প্লাস হবে, দেখো এটা মনে হয় আগের সেটে না, এটা আলাদা ছিল। এরকমই একটা ফর্মুলায় কিন্তু আমরা আগের একটা সেটেও অঙ্ক করেছি, হ্যাঁ এরকমই ছিল, ওখানে সম্ভবত 12 দিয়ে অ্যান্সার বেরিয়েছিল, তার জন্য বললাম যে এই ফর্মুলাটা কিন্তু গুরুত্বপূর্ণ। 10.2 ইলেকট্রোভোল্ট, বাস দিস ইজ সলিউশন হয়ে গেল আমাদের। আচ্ছা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলে আসছি নেক্সট প্রশ্নতে। হিলিয়াম পরমাণুর তৃতীয় চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? এটা কি হবে? 9:16 হয়ে যাবে। চলো 9:16 আমরা একটু লিখিয়ে দেই কেন হচ্ছে। এখানে হবে বি নাম্বার প্রশ্ন, এটা এ নাম্বার, এটা বি নাম্বার। 9:16 হবে এক্ষেত্রে অ্যান্সারটা। কী করে বলো তো? আমরা জানি, দেখো আর ভেরিজেস এন স্কোয়ার একটা ফর্মুলা জানি, আর ভেরিজেস এন স্কোয়ার বলে একটা ফর্মুলা জানি। আচ্ছা এখানে অ্যান্সারটা এখানে লিখে দিলাম, বাস হয়ে গেল। আর ভেরিজেস এন স্কোয়ার একটা ফর্মুলা জানি, তো এই ফর্মুলাতে দেখো আমাদের R3:R4 যেটা আছে এটাই কি আসবে বলো তো? এটা 3 স্কোয়ার 4 স্কোয়ার, এটা মনে হয় ভালো দেখতে পারবে না, তো এখানে আমি বি নাম্বারটা এখানে করে দিই। আর ভেরিজেস হবে, আর ভেরিজেস কী হচ্ছে? আর ভেরিজেস হবে এন স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের R3:R4 বের করতে লাগবে। এটা হচ্ছে 3 স্কোয়ার আসবে কত? 4 স্কোয়ার। তাহলে 3 3 কত হচ্ছে? 9, 4 4 কত? 16। বাস দিস ইজ অ্যান্সার বা সলিউশন আমরা বলতে পারি। আচ্ছা, অথবাতে আছে বামার বর্ণালীর শ্রেণী। আচ্ছা সাথের অথবা বলছে যে বামার বর্ণালীর শ্রেণী তড়িৎচুম্বকীয় বর্ণালীর কোন অংশে অবস্থিত হবে? বামার তড়িৎচুম্বকীয় বর্ণালীর কোথায়? এটা আনসার হবে, দেখো দৃশ্যমান যেটা আছে, দৃশ্যমান অর্থাৎ বর্ণালীর যে দৃশ্যমান অঞ্চল রয়েছে সেখানে কিন্তু অবস্থিত হবে। তো এই ক্ষেত্রে দেখো কালার ফরমেশন যদি বলি তাহলে পরে এই সিরিজের প্রথম যে কালারটা হবে সেটা হবে লাল। আর দেখো লাল রঙের হওয়ার জন্য কি হবে? এই লাল রঙের ক্ষেত্রে কি আমাদের কী জানি যে তরঙ্গ দৈর্ঘ্য কম। এবার তরঙ্গ দৈর্ঘ্য কমার সাথে সাথে কী হবে? এই যে রেখাগুলি যেগুলো আছে, যেগুলো দৃশ্যমান, সেগুলো কিন্তু আলোর যে সীমাটা আছে সেই লিমিটের মধ্যে কিন্তু সেগুলো আবার চলে আসবে। তার মানে অ্যান্সার এতটুকুই লিখবা যে এটা হচ্ছে কি বলবা যে দৃশ্যমান বর্ণালী, যেটা আমরা বলবো যে দৃশ্যমান অঞ্চলে অবস্থিত, অর্থাৎ ভিজিবল রিজিয়নের মধ্যে এটা অবস্থিত। আর এই ক্ষেত্রে কী হচ্ছে? লাল যেটা আলফা রয়েছে, ধর রেখাটি যেটা রয়েছে আলফা লাল রঙের হয়, এবং এটার কী হচ্ছে? তরঙ্গ দৈর্ঘ্য কমার সঙ্গে সঙ্গে কী হবে? এটা কিন্তু আলটিমেটলি ভিজিবল হতে শুরু করে দেবে। অ্যান্সার শুধুমাত্র দেখো দৃশ্যমান অঞ্চলে অবস্থিত, এটুকুই তো চাইছে। হ্যাঁ দৃশ্যমান, হ্যাঁ দৃশ্যমান অঞ্চল বা ভিজিবল যেটা রিজন সেটা বলি। এটা কত নম্বর প্রশ্ন? এই নাম্বারটা গেল। আচ্ছা গেল। বিতে বলছে যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার শ্রেণীর প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্যের বলছে 6563 অ্যামস্ট্রং হলে ওই শ্রেণীর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এটাও একটা ম্যাথমেটিক্স। তো এই ক্ষেত্রে আমরা যেটা জানি যে দেখো 1/λ যেটা হয় সেটা কি হয়? যে আর ইন্টু কী হয়? আর ইন্টু কী হয়? যে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এই যে আমরা ফর্মুলাটা ব্যবহার করি সেটাই বলবো। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখবো যে 1/λ যেটা হচ্ছে আর বলতে কী বলতো? আর বলতে রাজু দাদা, মানে আমি রাজু দাদা আর নই। এই আর বলতে একটু পড়াতে একটু এরকম কথা বললাম একটু রিল্যাক্স হওয়ার জন্য, কারণ কন্টিনিউ শ্যুট করবো। তো দেখো এখানে 1/λ বলছে যে আর বলতে রিডম্যান ধ্রুবকের যে আর, সেই আরটা এখানে হয়। এটা ডিভাইডেড বাই প্রশ্নের থেকে আমরা ডাইরেক্ট কী বলছে যে বলতে বামার শ্রেণী বলতে 2, তাই না? 2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, বাস এই হলো আমাদের ফর্মুলাটা। বাস এই ফর্মুলাটাকে আমরা সলভ করবো। আর রিডম্যান ধ্রুবকের একটা তো মান আছেই, সেই মান অনুসারে বসিয়ে দিলেই কিন্তু আমাদের সলিউশন কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার তো? বুঝতে পারলে তো? তো এখানে আর রিডম্যান ধ্রুবক। এইবার কথা হচ্ছে প্রথম রেখার জন্য যেটা আমরা যদি n = 3 করি, দেখো n = 3 করলাম, তো
তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি চেঞ্জ করি তাহলে আমাদের কী হচ্ছে, দেখো ল্যামডা ওয়ান বলে একটা পার্ট পাবো, 1/λ1, এটাই কষ্ট লিখতে পারি কীরকম, আর ইন্টু 1/3 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। বাস এটাকে আমরা যদি সলিউশন করি কী বলি, এটা উল্টা হয়ে গেল, 1/4 স্কোয়ার আগে হবে এবং 1/3 স্কোয়ার পরে হবে। তো এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এই ক্ষেত্রে সিম্পল ক্যালকুলেশন দেখো, 3 3 4 16, 1/16 মাইনাস 1/9, বাপরে এত বড় রিলেশন, এত বড় সম্পর্ক চলে এলো। তো এটাকে যদি আমরা করি, না 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 এখানে কিছু তো আমি লিখে ফেলেছি, 2 স্কোয়ার আমি লিখলাম, এখানে 2 স্কোয়ার 4 লিখে দিলাম, তো এখানে আসবে 2 স্কোয়ার, তাই না, এখানে আসবে 3 স্কোয়ার, দাঁড়াও এখানে আসছে কত, 2 স্কোয়ার, এখানে আসছে 3 স্কোয়ার, একদম, কারণ এনের মান এখানে আমরা 3 লিখছি, ঠিকই আছে, আমি একটু বেশি ক্যালকুলেশন করে দিলাম। তাহলে 2 2 4, আর এখানে আসবে কত 9, ঠিকই আছে। তাহলে আর ইন্টু আমাদের কত আসছে, এই দুটোকে যদি লসাগু করি তাহলে 4 নং হচ্ছে কত, 4 নং হচ্ছে 36, অর্থাৎ 36, এখানে 9 আর 5, অর্থাৎ 5 থেকে যাচ্ছে, অর্থাৎ আর ইন্টু 5/36 বেরোলো। আচ্ছা হয়ে গেল। এইবার এখান থেকে আমরা রিডম্যান কনস্ট্যান্ট মারতে লাগবে, রিডম্যান কনস্ট্যান্ট মারার পরে দেখো এখানে আমরা ল্যামডার একটা মান পেয়ে যাব, এখানে 1/λ ছিল, তাই না, এখান থেকে আমরা λ1 এর মান পেয়ে যাব। তো ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেটারে মেরে দেখো কী আসছে, চলো আমিও করে দেখি কত এসছে মান। আচ্ছা 6.6553 অ্যামস্ট্রং, এটা কিন্তু চলে আসবে। ক্যালকুলেটর করো, রিডম্যান ধ্রুবকের মানটা বসাও, 6563 অ্যামস্ট্রং, এটা চলে আসবে, ক্যালকুলেটরের মানও হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে অঙ্কটা এখানেই শেষ না, আবার n=4 এর জন্য আবার বের করতে হবে, অনেক বড়ই অঙ্ক। যাই হোক, এবার আমরা লিখব 1/λ2, রিডম্যান ধ্রুবক দিয়ে ডাইরেক্ট করি, তাহলে 1 আমাদের আগের বার কত ছিল বলো তো, আগের বার ছিল হচ্ছে 1/4 ছিল, এইবার 4 এর জন্য, অর্থাৎ n= আমরা কী বলবো এখানে, আচ্ছা এনটা তো লিখলামই না, এটা লিখে দিই, n=4 এর জন্য 1/λ যেটা আছে, অর্থাৎ 1/λ2 হয়ে যাবে, এক্ষেত্রে 1/λ2 হয়ে যাবে। তো সেই 1/λ2 এর ক্ষেত্রে আমরা কী করবো, 1/4, অর্থাৎ রিডম্যান ধ্রুবক কিন্তু 1/4 মাইনাস 4 স্কোয়ার, 4 স্কোয়ার বলতে 4 4 16 হয়, তাহলে আর ইন্টু 1/4, 4 4 16, অর্থাৎ এটা আমরা লিখতে পারি, এইটা হলো, তাহলে পরে আর এটাতে কত যাচ্ছে, 4 আর 1 3, অর্থাৎ 3/16 আমাদের বোধ হয় এটার মান বেরোবে 1/λ2। এটাও ঠিক আমাদের কি করতে হবে, ওই কি বলে, আরে ভাই এটাকে কী জন্য বলে, ক্যালকুলেটারে করতে হবে, আর ক্যালকুলেশন করার পরে দেখবে একটা নির্দিষ্ট একটা মান চলে আসবে। ওকে, এইবার এটার মানও বের করতে পারো, এবার দুটোকে রেশিও করে দাও, এটা ইকুয়েশন নাম্বার 1 ধরলাম, দরকার ছিল না এটা করার, যাই হোক এটা ইকুয়েশন নাম্বার 2, এবার ইকুয়েশন নাম্বার 1 এবং 2 যেটা আসবে, এবার এই দুটোর থেকে আমাদের সম্পর্ক চলে আসছে, অর্থাৎ এক্ষেত্রে λ2/λ1, অর্থাৎ বলতে পারি যে ইকুয়েশন নাম্বার 1 ভাগ ইকুয়েশন নাম্বার 2, এরকম যদি আমরা করি তাই কি আসে, সবার নিচেরটা উপরে চলে যাবে, অর্থাৎ ঠিকই আছে এক্ষেত্রে, তাহলে λ2/λ1 হয়ে গেল। তো এটা যদি আমরা করি তাহলে আর কেটে যাচ্ছে, দেখো এটা বাদই দিয়ে দাও, এটা আমি এক্সট্রা করলাম, করলে হলো না করলো, এটা মনে রাখো, তাহলে আর ইন্টু দিস ওয়ান, তাহলে আর ইন্টু দিস ওয়ান, অর্থাৎ আর কেটে যাচ্ছে, আর এদিকে থাকছে আমাদের কত, 5 36 16, অর্থাৎ টোটালটা ক্যালকুলেশন করলে হচ্ছে কত, দেখো 5/36, আর এদিকে থাকছে কত আমাদের λ1 থাকছে কত, 3/16 λ2, অর্থাৎ দুটোকে যদি আমরা ডিভিজিবল করি, কারণ নিচেরটা সবার উপরে আসবে, এটা মনে হচ্ছে কেমন না, এই দেখো 1/λ1, এটাকে 1/λ2 করো, তাহলে আমাদের কি আসবে, λ2/λ1 আসবে না, তো এটাই কিন্তু আমি এখানে ডাইরেক্ট লিখলাম। এইবার সবগুলোকে কাটাকাটি করলে আমাদের কী দাঁড়াচ্ছে, λ2/λ1 যেটা আসবে, বাপরে বাপ ক্যালকুলেশন, প্রথমত এখানটা 4 দিয়ে কাটা যাবে, তারপর আবার 3 দিয়ে কাটা যাবে, কাটাকাটি চলো করেই ফেলি, 5/36, আচ্ছা এটা দাঁড়াচ্ছে কত, 16/3, তাই দাঁড়ায় কি, একদম তাই তো দাঁড়াচ্ছে। তাহলে যেটা যদি কাটি তাহলে আমাদের 6 প্রথমত যাচ্ছে 4 4 16, আচ্ছা গেল, আর এটা যদি আমরা 4 দিয়ে কাটি, 3 4 12 2 24, 4 নং 36, আর 4 নং 36 9, তাহলে এদিকে 4 5 20, অর্থাৎ 20 আসছে, 3 নং 27, একটু রেস্ট নিয়ে করলে ভালো হতো, 20/27 আমাদের চলে এলো। এবার দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে দেখো λ2, তো এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, দেখো λ2 বলতে কী দাঁড়াচ্ছে,
20/27 ইন্টু এই যে আমরা এক্সট্রা করছি, এই এক্সট্রা পার্ট ল্যামডা 1, এখানে জাস্ট মানটা বসিয়ে দাও। তাহলে এখান থেকে একটা বিষয় খুব সুন্দর করে বুঝলাম যে কিছুই নষ্ট হওয়ার মতো নয়, সবই কাজে লেগে যাবে। তাহলে 6563 এটা অ্যামস্ট্রং এককে প্রকাশ করতে হবে, এইটুকু তোমাকে এখন ক্যালকুলেশন করতেই হবে। তো ক্যালকুলেটারে মারার পরে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেটার তো আছেই। চলো আমি বলে দিচ্ছি রিপোর্টটা কত, এটা ক্যালকুলেশন করলে পারে কত আছে 4861.5। তো লিখবো হচ্ছে 4861, কত দেখলাম ক্যালকুলেটারে, দাঁড়াও, 4861.5, 4861.5 অ্যামস্ট্রং ল্যামডা 2। বাস গল্প এখানেই শেষ হয়ে গেল, অ্যান্সার দিয়ে দিলাম, সলিউশন কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপরে না একটানের শেষই করে দিই, রেস্ট পরে করব, তোমাদের এক্সাম টাইম। দেখো 8-এর এ নাম্বারে বলছে যে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী কীভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করো, এর সাপেক্ষে মোজলের সূত্রটি বিবৃতি করো। গো টু সেট 2, মানে সেট 2তে এই প্রশ্নটা ছিল, তারপরে বললাম যে গো টু সেট 2, সেট 2তে কিন্তু আমি এটা সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছিলাম। 8-এর এ নাম্বার, তো মোজলে থিওরি ব্যাখ্যা করতে বলছে, তো এটা সেট 2তে কিন্তু আমি করেছি। তো দেখবা এর সাপেক্ষে মোজলের সূত্রটি দেওয়া। আচ্ছা, এক্স রশ্মি বর্ণালী কীভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করো, এটা তো 2 নাম্বার। আর নেক্সটে আছে অথবাতে একখণ্ড পুরাতাত্ত্বিক কাঠে কার্বন। তো দেখো যেহেতু বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি রয়েছে, চলো আমরা 2-1 লাইন এক্ষেত্রে একটু আলোচনা করে দিই। তুমি যদি পারো তাহলে সেট নাম্বার 2টা একটু দেখে নাও। দেখো যখন উচ্চ গতি সম্পন্ন কোনো ইলেকট্রন সাধারণত কী হয়, একটা ভারী মৌলের পরমাণুর অভ্যন্তরীণ যেটা আছে কক্ষপথ, যেটা আমরা আলটিমেটলি কে বা এল কল্পনা করতে পারি, তো সেই কক্ষপথে কোনো একটা ইলেকট্রন যদি কী করে বলতো, যদি আঘাত করিয়ে, হ্যাঁ, সেটাকে যদি সরিয়ে দেওয়া যায়, অর্থাৎ সরিয়ে দেওয়া যায়, তখন সাধারণত ওই শূন্যস্থান পূরণের জন্য কী হয়, ওই শূন্যস্থান পূরণের জন্য ওই স্থানান্তরের জন্য যে শক্তির যে পার্থক্য, সেই শক্তির পার্থক্যগুলো কী হয়, তড়িৎ চুম্বকীয় বিকিরণ হিসাবে কী হয়, আলটিমেটলি নির্গত হয়। আচ্ছা গেল, তো যার সাধারণত কী হচ্ছে, ওই মৌলের নিজস্ব একটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে নিজস্ব একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। আচ্ছা, এই যে বিষয়টা, এটাই কিন্তু আমরা বলতে পারি যে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। ওকে, আর মোজলের সূত্রতে আমরা যেটা জানি যে রুট আবার নিউ ইকুয়ালস টু কী হয়, এ ইন্টু জেড মাইনাস বি যেটা আছে, অর্থাৎ মোজলের সূত্র থেকে হয় রুট আবার নিউ যেটা আছে সেটা এ ইন্টু জেড মাইনাস বি যেটা আছে, সেটা কিন্তু আমরা এই সূত্রের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা লিখি। এবার গল্পটা হচ্ছে কি, দেখো কোনো মৌলের নির্গত বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, হ্যাঁ, কম্পাঙ্কের বর্গমূল যেটা আছে, সেই বর্গমূল ওই মৌলের পারমাণবিক সংখ্যার কি হয়, সমানুপাতিক। অর্থাৎ কোনো মৌলের নির্গত বৈশিষ্ট্যমূলক যে এক্স রশ্মিটা রয়েছে, সেই এক্স রশ্মির কম্পাঙ্কের বর্গমূল যেটা আছে, অর্থাৎ কম্পাঙ্কের বর্গমূলটা কী হচ্ছে, সাধারণত কম্পাঙ্কের বর্গমূল হচ্ছে ওই যে পারমাণবিক সংখ্যা আছে, অর্থাৎ ওই মৌলের পারমাণবিক সংখ্যার সাথে কী হচ্ছে, সমানুপাতিক হয়। অর্থাৎ কম্পাঙ্কের বর্গমূল কী হচ্ছে, তার পারমাণবিক সংখ্যার সাথে কী হচ্ছে, সমানুপাতিক। অর্থাৎ কম্পাঙ্কের বর্গমূলটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যার সাথে সমানুপাতিক। বাস এটাই হচ্ছে বানিয়ে লেখা। এবার 8 নম্বরে একখণ্ড পুরাতাত্ত্বিক কাঠে কার্বন 14 কার্বন 12 অনুপাত বর্তমানকালের জীবিত গাছের কাঠে ওই অনুপাতের 1/16 কার্বন 14 এর অর্ধায়ু 5570 বছর হলে প্রাচীন কাঠটির বয়স কত, সেটা আমাদের নির্বাচন করতে হবে। একদম সিম্পল একটা অঙ্ক। কীভাবে সিম্পল দেখো, কলমটাই চেঞ্জ করে নেই। ওকে, এই ক্ষেত্রে আমাদের কার্বন 14, অর্থাৎ রেশিও আছে কিন্তু 16, অর্থাৎ 1/16 বলে দিল, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে দেখো কত নম্বর, 8 নম্বর তো। ওকে, না 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 এটা 8 নম্বর ছিল, 8-এর অথবা। এই ক্ষেত্রে রেশিওটা বলছে কত, 1/16। আচ্ছা, রেশিও 1/16 মানে মনে রাখতে হবে যে n/n0, কী বলো তো, n/n0, এটার মানে কিন্তু 1/16। তার মানে কি 1/4 স্কোয়ার বলতে পারি, 4 4 16। আমাদের তো কী বলবো, নিউক্লিয়ার ফিজিক্সে করতে গেলে এটা করতে লাগে, তাই না? এখানে অর্ধায়ু অর্থাৎ এনের মানটা কী হবে, এনের মানটা হবে হচ্ছে এখানে অনলি 4, কারণ এই যে 4-এর বেসে আমরা এটা বলতে পারি। আর কিছু ইনফরমেশন 5700, তো এনের মান 4, আর টি ইকুয়ালস টু n ইন্টু টি/t হাফ, তাই তো? টি হাফের মান বলে দিয়েছে 5500, বাস এই দুটোকে ক্যালকুলেশন করলে কি কমপ্লিট?
টি ইন্টু এন ইন্টু টি হাফ। চলো এরপরে দেখো টি যে হাফটা বলছে সেটা হচ্ছে 5570। তো আমরা জানি যে টি কস্টে কী হয়, এন ইন্টু টি হাফ হয়। আচ্ছা, এনের মান 4, টি হাফের মান কত, 5570। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি হচ্ছে, শূন্য হচ্ছে 5 7 না 4 7 28, 8 4 5 20, আর এদিকে 22 হচ্ছে, 4 5 20 22, অর্থাৎ আমাদের এরকম আসছে 22,280। 22,280, বাপরে এত, 22,280 বছর। বাস এটাই কিন্তু আমাদের টি এর মানটা হয়ে গেল, বাস এটাই অ্যান্সার হয়ে যাবে, গল্প শেষ। কঠিন অঙ্ক তো ছিল না। কাঠটির বয়স কত, তাহলে এত বছর বয়স হবে, একটু ভাষাতে লিখে দিবা। তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা কী, তা সাধারণত দেখো কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রতি একক সময়ে বিঘটনের কী হচ্ছে বলতে, বিঘটনের হারকেই ওই পদার্থের সক্রিয়তা বলে। মানে কোনো একটা তেজস্ক্রিয় পদার্থ আছে, ইউনিট মানে একক সময়ে সেটা কত পরিমাণে কী হচ্ছে বলতো, কত পরিমাণে তার বিঘটন হচ্ছে, সেই বিঘটনের হারকেই, অর্থাৎ একক সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থ কতটা পরিমাণে বিঘটিত হচ্ছে তার হারকেই বলবো হচ্ছে কি তার ওই পদার্থের সক্রিয়তা। ওকে, তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা গেল। এইবার গল্পটা হচ্ছে যে এর একটা আমরা কি বলবো এটাকে, দাঁড়াও, এর ডিফারেন্সিয়েট যদি ফর্ম করি, অর্থাৎ আমরা যদি এর আর এর মানটা বলি তাহলে আর ইকস টু কি হয়, ল্যামডা এন হয়, যেটা হচ্ছে ডিএনডিটি হয়। তো আর ইকস টু আমরা কি লিখতে পারি হচ্ছে কি ল্যামডা এন, অর্থাৎ ডিএন ডিটি যেটা আছে এই ফর্মটা আমরা এর ইকুয়েশন ফর্ম লিখতে পারি। বাস এটা না লিখলেও হবে, জাস্ট সক্রিয়তা বলছে সক্রিয়তা লিখে দিলাম, বাস হয়ে গেল ডিএনডিটি হয়ে গেল, ল্যামডা এন, এটাও কমপ্লিট। এইবার আমাদের নেক্সট প্রশ্নটা আছে, পিএন সংযোগের ডায়োডের সম্মুখ ও বিপরীত বায়াসের ক্ষেত্রে ভিআই বৈশিষ্ট্য লেখচিত্রটি অঙ্কন করো। তো দেখো এই প্রশ্নটা এর আগের সেটও আমার করা হয়েছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তো আগের সেটও করা হয়েছে, তুমি অবশ্যই আগের সেটটা দেখো। তো চিত্রে কী বলছে, ব্রেকডাউন ভোল্টেজটি দেখাও। এই ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজটা কী বলতো, দেখো সম্মুখ বায়াসের ক্ষেত্রে প্রবাহ যদি আমরা খুব বাড়িয়ে দেই তাহলে কী হচ্ছে, দেখো বিপরীত বায়াসের ক্ষেত্রে খুব সামান্য প্রবাহ থাকে যতক্ষণ না ব্রেকডাউনটা মানে ব্রেকডাউন ভোল্টেজ পৌঁছায়। মানে আমরা প্রবাহ বৃদ্ধি করছি কোনটাতে বলো তো, সম্মুখের ক্ষেত্রে যদি আমরা প্রবাহ বৃদ্ধি করি তাহলে কী হয়, দেখো সম্মুখে বাড়িয়ে দিচ্ছি, তাহলে এর বিপরীত দিকে কী হবে, এর ভোল্টেজটা কী হবে, সাধারণত ব্রেকডাউন মানে খুব সামান্য প্রবাহ কী হবে, সামান্য প্রবাহ হতে থাকবে যতক্ষণ না তার ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছাচ্ছে। একটাতে বাড়াচ্ছে আর একটাতে কী হচ্ছে, সামান্য হওয়া শুরু করলো, একটা সময় কিন্তু কী বলবো ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছাচ্ছে। ওকে, তো ব্রেকডাউন পৌঁছালে কী বলবো, ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছালে পরে কী হয়, বিপরীত প্রবাহ কী হয়, সাধারণত বহুগুণ কিন্তু বেড়ে যাচ্ছে, এটা গেলেও এটা বেড়ে যাচ্ছে, বাস এটাই হচ্ছে লজিক্যাল আমরা বলতে পারি। আর বিআইটা বলে দিলাম, অবশ্যই করে নিও কমপ্লিট। এরপরে দেখো বি নম্বরে, নিঃশেষিত অঞ্চলের প্রস্থ সম্মুখ বায়াস ও বিপরীত বায়াসের ক্ষেত্রে কীভাবে পরিবর্তিত হয়। তো সম্মুখ বায়াসের ক্ষেত্রে কী হবে, হ্রাস পাবে, আর বিপরীত বায়াসে কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে মানে এটা কত নম্বর, এটা 9 নম্বর নাকি না, আটের বি নম্বর না, 9-এর এ তো হয়ে গেল। এবার বিতে বলছি, কি বলবো, সম্মুখ একটা যাবে আর বিপরীত। তো লিখবা সম্মুখে হচ্ছে কী হবে, হ্রাস পাবে অর্থাৎ কমে যাবে, আর বিপরীতে কী হবে, বৃদ্ধি পাবে। বাস এইটা গেল গল্প। প্রস্থ বৃদ্ধি পাচ্ছে একটাতে নিঃশেষিত হ্রাস পাচ্ছে আর একটাতে বৃদ্ধি পাচ্ছে, বাস এটা হয়ে গেল। নেক্সট প্রশ্ন, আচ্ছা এবার আসছে কত নম্বর প্রশ্ন, 9 গেল। 9-এর অথবা, আচ্ছা 2 ইনপুট বিশিষ্ট নান গেট ব্যবহার করে কীভাবে অ্যান্ড গেট প্রস্তুত কী হবে করবে, এবং বি নাম্বারে দেখা বলেছে নর গেটের সত্য সারণীটি লেখো। এটা তোমাদের বইতে পেয়ে যাবে, তো বই থেকে দেখো কমপ্লিটলি। আমরা পরপর অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো আবার শুরু করব। তো এগুলো কমপ্লিট করে আমি এবার লেখা অঙ্কগুলো করছি। হ্যাঁ, 9-এর এ নাম্বারটা সলিউশন করবো, তো দেখি যতটা হোক। এটা দেখো 9-এর এ নাম্বারটা, এখানে নান গেট থেকে অ্যান্ড গেট, তো এই ক্ষেত্রে দেখো যাচ্ছে টোটালটা, ছবিটা দেখে নাও। এবার পরের যেটা আছে দেখো, নর গেটের সত্য সারণী মানে ট্রুথ টেবিল বানাতে হবে। আউটপুট আছে যেটা আছে এ বি, আর এটা আমরা ওয়াই চিন্তা করতে পারি। ইনপুট যেটা আছে, ইনপুট এবং আউটপুটের ব্যাপারটা এখানে না, একটু বেশি বড়ই হবে, চলো করে দিই। দেখো এই ক্ষেত্রে আমরা প্রথমত 0 0 এটা 1 হয়ে যাবে, এবার
0,1, 1,0 আর লাস্টে কী আসবে আমাদের কোশ্চেনটা কি নর গেট, আচ্ছা 1 1, তাই তো, এটাই তো আলটিমেটলি। আচ্ছা 0,0 এটা 1, এবার বাকি সবগুলো আমাদের জাস্ট 0 0 হয়ে গেল। এই প্রশ্নটা আগের সেটাও ব্যাখ্যা করেছিলাম, আগের সেটাও ছিল। আচ্ছা 70 সরণি কমপ্লিট। এরপরে 10 নম্বর আছে একটি টিভি টাওয়ারের উচ্চতা 120 মিটার, যদি সেটির পাল্লার সীমানা দ্বিগুণ করতে হয় তবে টাওয়ারের উচ্চতা কত গুণ বাড়াতে হবে? 10 নম্বর, চলো এখানেই করি। আচ্ছা 10 নম্বর, তো এখানে 120 মিটার উচ্চতার কথা এখানে বলছে, তাই না? তো আমাদের ডি ইকুয়ালস টু √2 RH হয়, তো সেই ফর্মুলাতে আমরা করব। তো ডি ইকুয়ালস টু √2 RH, ডি ইকুয়ালস টু √2 RH এটা পেলাম। আচ্ছা এরপরে ফর্মুলাটা হচ্ছে ডি ইকুয়ালস টু 2 RH, আর এই ক্ষেত্রে হচ্ছে 2ডির ফর্মটা আসবে, তাই তো? তাহলে পরে আমাদের দ্বিগুণ যেহেতু যেটা ডিডি, ডিটা ইকুয়ালস টু 2D হয়ে গেল। তো 2D হয়ে গেলে পরে আমরা লিখতে দেখো √2 RH যেটা পাবো এটা হচ্ছে কি একটা রেশিও, একটা এইচ ড্যাশ আসবে, আর এটা হচ্ছে এদিকে বলতে পারি 2 ইন্টু আমাদের কত আসছে এদিকে √2 RH, তাই তো? 2 ইন্টু 2 RH হলো। এবার এক্ষেত্রে আমরা লিখতে পারি যে যদি 2 RH লিখে দিই, এইচ ড্যাশ একটা পাবো, আর এদিকে একটা সংখ্যা, অর্থাৎ এক্ষেত্রে দেখছে 4.2 RH পার্টটা পেলাম। তাহলে 2 কেটে যাচ্ছে আমাদের, আর এদিকে আমাদের কি থাকছে, আরও কেটে যাচ্ছে, গেলে এইচ ড্যাশ থাকছে। তাহলে এইচ ড্যাশ ইকুয়ালস টু 4H থেকে যাচ্ছে, অর্থাৎ 4 ইন্টু এইচের মান কত আছে, এইচ ইকুয়ালস টু 120, তাহলে 4 বারং 48, 468 এইচ ড্যাশ বেরিয়ে গেল এইচ ড্যাশের মান। তো আমাদের দেখো এইচ ড্যাশ ইকুয়ালস টু 480 বেরিয়ে গেল। এবার উচ্চতা বাড়াতে হবে, লিখবো দেখো উচ্চতা বাড়াতে হবে। এখানে আমাদের 480 থেকে এই যে 120 আছে বিয়োগ করে দিলে পরে 360 মিটার, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। এরপরের প্রশ্ন কত নম্বর এটা আছে? আচ্ছা বিস্তার মডুলেশনের একটি সুবিধার কথা এখানে বলছে। তো বিস্তার মডুলেশনের সুবিধা কী বলো তো? এই পদ্ধতিতে গ্রাহক যন্ত্রের গঠন খুব সরল, এবং দেখো এক্ষেত্রে কী হয় বলো তো, গ্রাহক যন্ত্রটা যেটা আছে সেটা খুব সরল, মানে খুব সরল টাইপের হয়, যে কোনো আমরা কিন্তু যে কোনো কাজ মানে সরল সার্কিট হলে কিন্তু খুব ভালো। আচ্ছা দ্বিতীয় খুব সহজে বুঝতে পারবো, আর এটা কী বলো তো, খুব সস্তা একটা সার্কিট কিন্তু আমরা বানাতে পারি। অর্থাৎ বিস্তার মডুলেশনের ক্ষেত্রে কী হয়, এই যন্ত্র যেটা আছে সেই যন্ত্রটা কিন্তু খুব সস্তাতেই পাওয়া যাচ্ছে, মানে খুব সস্তা একটা যন্ত্র আমরা পেতে পারি। আচ্ছা 10-এর অথবা এই সেটে এত কোশ্চেন, মনে হয় সব থেকে বেশি প্রশ্ন আছে এই সেটে। যদি 15 সাইন, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বিস্তার মডেলে যেটা আছে আমাদের সেটা হচ্ছে কি এম এর মানটা, আচ্ছা প্রথমত সমীকরণটা লিখি, 15 সাইন আছে 2π, তারপরে ব্র্যাকেটের মধ্যে আছে কত 2000 না 2000t। তাহলে এখান থেকে এম এর মান পাচ্ছে 15, এই যে 15 চলে গেল। আর এখানে এফ এম এর মানটা কত পাবো, এফ এম পাচ্ছে 2000, তো 2000 আমরা লিখে দিতে পারি 2000 হার্টস, বাস এটা হয়ে গেল। আর কি তথ্য পাচ্ছি আমরা, বাহু তরঙ্গ যেটা আছে সেই বাহক তরঙ্গের ক্ষেত্রে আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে সাইন 60, কী বলছে এটাতে 60 তরঙ্গ, যেটা সাইনি বাহক তরঙ্গ, সাইনীয় বাহক যেটা আছে এই তরঙ্গটা কত আছে, এটা আমাদের দেওয়া আছে 60 সাইন 2π, এখানে হবে 1,00,000 1 2 3 3t। এইটা হলো বিষয়, কে মডুলেট করে নির্ণয় করো, মডুলেশনের শতাংশ বের করতে হবে। তো এই তো গেল। তাহলে এখান থেকে আমরা এসি যেটা আছে, আমরা এসি ধরে নিলাম, এসিটা কত আছে 60 হবে, আর এফটা কত আসবে, এফ সি যেটা আছে সেটা হচ্ছে 1,00,000 1 2 3 4 1 2 3 4 5 6 মানে 10 লাখ যেমন কেটে গেল। আর এদিকে বাহক কম্পাঙ্ক তো হয়ে গেল। মডুলেশন সূচক যেটা এম দ্বারা আমরা ডিফাইন করব, এম দ্বারা কী হতে পারে, এম বাই কী হতে পারে, এটা হচ্ছে এম বাই হবে এসি,
তাহলে এম বাই এসি বলতে এখানে আসবে কত 15/60, কাটাকাটি করলে কী হবে 0.25 হয়ে গেল। এটা মডুলেশন শতাংশ, বাপরি শতাংশ মডুলেশন যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে হয়ে যাবে এম ইন্টু 100%, পার্সেন্টেজ জন্য দিতেই লাগবে। তাহলে এখানে আমাদের এম বলতে কত আছে 0.25, তাকে আমাদের 100 দিয়ে গুণ করলে পরে বেরোবে কত আমাদের 25%। বাস এটা একটা সলিউশন হয়ে গেল আমাদের সলিউশন এটা একটা। তারপরে এতগুলো অঙ্ক আছে এখানে 25% বেরোলো, এটা প্রচুর অনেকগুলো পার্ট দিয়ে রাখছে 1 2 3। বাহক তরঙ্গ মডুলেটরি তরঙ্গের কম্পাঙ্ক, দেখো এখানে বাহক তরঙ্গ যেটা আছে সেটা হচ্ছে 1000 হবে, আর মডুলেটরি তরঙ্গ কত হবে বলো তো, এখানে মডুলেটরি তরঙ্গ চলে আসবে 2000, হ্যাঁ 2000। তাহলে চলো লিখে দাও। এতগুলো কোশ্চেনের সঙ্গে কী লিখবো বলো তো, প্রথমত লিখবো হচ্ছে বাহক তরঙ্গের কম্পাঙ্ক, বাহক তরঙ্গের কম্পাঙ্ক যেটা আছে সেটা হচ্ছে এই যে 1 2 3 4 5 6, বাস এত হার্টস। আর মডুলেটিং যেটা আছে মডুলেটিং তরঙ্গ কম্পাঙ্ক যেটা আছে এটা 2000 হবে, বাস এটা আর একটা আনসার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 3, মডুলেটর তরঙ্গের কম্পাঙ্ক বর্ণালী, বাপরে বর্ণালী বের করতে লাগবে, তো অনেক বড় অঙ্ক হয়ে যাবে এবার। তো বাহক কম্পাঙ্ক যেটা হলো 3টি প্রধান কম্পাঙ্ক, তার উপর ভিত্তি করে আমাদের কম্পাঙ্কের বর্ণালী বের করতে হবে, মানে অনেকগুলো বর্ণালী চলে আসবে। তো অঙ্ক করতে আচ্ছা এক্ষেত্রে প্রথম যেটা আমরা চলো প্রথম সেকেন্ড দ্বিতীয়তে লিখি। প্রথমটার ক্ষেত্রে কী হবে দেখো, এক্ষেত্রে 1000 আছে না, সরি 1 2 3 4 5 6টা, এই যে হার্টসটা আছে এটা 100 কিলো হার্টস হয়ে যাবে, বাস এটা একটা গেল। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে বর্ণালী কম্পাঙ্ক যেটা আছে দেখো এটা হবে হচ্ছে এইটার সাথে যোগ করে দিই 1 2 3 4 5 6 প্লাস 2000, তাহলে আমাদের কি হচ্ছে 1,02,000, তাই তো এরকম কিছু একটা আছে, তাই তো 1 2 3 4 5 6 এত হার্টসের ব্যাপারটা যাচ্ছে। তো আলটিমেটলি এটা কি যাচ্ছে দেখো, এটা কত হবে 102 কিলো হার্টস হয়ে যাবে। আর লাস্টেরটা আমরা কি করব, এটার থেকে বিয়োগ করব, আর কিছু না, 2000 বিয়োগ করলে পরে আমাদের 98 একবার লিখে দিই কিলো হার্টস, বাস এই 3টে যাবে হচ্ছে তোমার সলিউশনের ফর্মুলা। অঙ্ক সোজা কিন্তু অনেক বড়। সেকশন সিতে রয়েছে দেখো এরপরে 11 এতে, একটি পর্দা থেকে কিছু দূরে একটি বস্তু আছে, পর্দা ও বস্তুটির মধ্যে একটি উত্তল লেন্স রাখলে দেখা গেল লেন্সটির দুটি ভিন্ন অবস্থানে পর্দায় সদ্বিম্ব গঠিত হয়। যদি লেন্সের এই দুই অবস্থানের মধ্যে দূরত্ব এক্স এবং ওই দুই অবস্থানের বিবর্ধন যথাক্রমে M1 ও M2 হয়, তবে দেখা হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য F = x/M1 - M2। এটাও আমাদের কি বলতো 1/v - 1/u যে ফর্মুলাটা আছে যেটা হচ্ছে 1/f হয়, ওটাতে করতে হবে। তো সেকশন সি যেটা আছে, তো এটা আমরা মেনলি করব 11 এ নাম্বারটা, আচ্ছা 5 দুগুণে 10 নাম্বার। তাহলে আমরা 1/v - 1/u = 1/f, আচ্ছা এই ফর্মুলার উপর বেস করে আমাদের অঙ্কটা করতে হবে। তো প্রথমতই দেখো আমরা জানি যে m = v/u, ওটা লিখবো দেখো m = v/u। তো এই যে মানটা পেলাম এখান থেকে 1 - m একটা ফর্ম আমাদের বের করে নিয়ে আসতে হবে, এবং এই 1 - f যে ফর্মটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে রিডিউস করব। দেখো ভাগ করে দাও, টোটাল উপর নিচে সাধারণত ভি দিয়ে ভাগ করে দিলে কী হবে দেখো 1 - v/u = এদিকে আমরা লিখতে পারি কি দেখো v/f লিখতে পারি, তো v/f আমরা লিখলাম। সিমিলার হয়তো এই পার্টটাকেও আমরা ক্যালকুলেশন করব এবং সেটা 1 - m = কী আসবে v/f চলে আসবে, বাস এটা আমরা লিখলাম। এটাও একটা বড় ক্যালকুলেশন, তো আমরা একই রকম 1 - m1 একটা পার্ট লিখব, 1 - m2 একটা পার্ট লিখব। তো 1 - m1 হবে কি v1/f, আর 1/m2 v2/f, বাস এটা হয়ে গেল। এই দুটো সমীকরণ আমাদের চলে আসলো।
এবার এইগুলোকে আমাদের জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করলে পারে চলো এখানে করি বাকিটা, অর্থাৎ m1 মাইনাস m2 ফর্ম আনতে হবে। ইকুয়েশন দুটোকে বিয়োগ করো, তো বিয়োগ করলে আমাদের কি আছে দেখো v2 মাইনাস v1 বাই এফ, কিংবা v2 মাইনাস v1 বাই এফ। তুমি একটু খাতাতে ক্যালকুলেশন ডিটেলস করে নিও, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। কিছু কিছু পার্ট অবশ্যই নিজে নিজে করবে। আর এই সেটটা সত্যিকারেই অনেক বড় একটা সেট। এমনি প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন যে খুব হার্ড তা বলবো না। তো এখানে দেখো লক্ষ্য করো যে লেন্সের দুটি অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব যেটা আছে সেটাকে আমি ধরলাম যে এক্স, মানে v2 মাইনাস v1টাকে ধরলাম হচ্ছে এক্স। তাহলে পারে m1 মাইনাস m2 যেটা আছে দেখো এক্স বাই এফ আমাদের একটা ফর্মেশন চলে এলো, তাই তো? আচ্ছা, এটা গেল। বাস এখান থেকেই আমাদের কিন্তু এফের মানটা বের করতে হবে, তাই না? তাহলে এফ ইকুয়ালস টু লিখবো কীরকম, এক্স ডিভাইডেড বাই m1 মাইনাস m2, m1 মাইনাস m2 আমাদের চলে আসলো। বাস এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। একটু ভাষাটার সাথে লিখে নিও। এরপরে প্রমাণ করো কোনো উত্তল লেন্সের ক্ষেত্রে সাধারণ সমীকরণ 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f আয়তাকার পরাবৃত্ত সূচিত করে। মানে পরাবৃত্ত বলতে এক্ষেত্রে হচ্ছে আমাদের হাইপারবোলা, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যেটা সেটা প্রমাণ করতে লাগবে। একদম সিম্পল। এর আগেও একটা সেটে মনে হয় এরকম একটা প্রশ্ন ছিল। কত নম্বর প্রশ্ন ভাই? বি নাম্বার। তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f লিখে ফেললাম আমরা। তো এখান থেকে দেখো এই যে এক্স যেটা আছে আমরা লিখবো ইউ মাইনাস এফ বলে একটা পার্ট ধরে নেব, ঠিক আছে তো? আর একই রকম আমরা ওয়াইটাকে ধরে নেবো, কী বলো তো? ওয়াইটাকে ধরে নেবো হচ্ছে ভি মাইনাস এফ, এই দুটো পার্ট আমরা ধরে নিলাম। তো এই যে সমীকরণ দুটো আছে জাস্ট এখানে যদি আমরা পুট করি, পুট করার পর আমাদের শুধুটা রেজাল্টেন আসবে। সেই রেজাল্টেন্টে দেখো আমাদের মান যদি ক্যালকুলেশন করো নিউটন সমীকরণ যেটা এক্স ওয়াই ইকুয়ালস টু আমাদের এফ স্কোয়ার দিয়ে আসবে। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু এফ স্কোয়ার আসলে পারে এই দেখো এক্স ওয়াই ইকুয়ালস টু এফ স্কোয়ার মানে কি? এটা কিন্তু একটা আমাদের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাকে নির্দেশ করছে, যেটা আমরা ইউভি লেখচিত্রের কথা বলতে পারি। বাস এটা কিন্তু একটা কি করছে আমাদের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা রিপ্রেজেন্টেশন করবে। মানে এইটাকে জাস্ট মানগুলো বসাও, ক্যালকুলেশন করে দেখো এক্স ওয়াই ইকুয়ালস টু এফ স্কোয়ার আসবে। বাস গল্পটা কিন্তু শেষ হয়ে গেল, এটা কমপ্লিট। তারপরের প্রশ্ন, অথবা আছে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় ব্যতিচার চিত্রের উপর নিম্নলিখিত বিক্রিয়াগুলি কী প্রভাব পড়বে কারণ সব ব্যাখ্যা করে। দেখো ছিদ্র দুটির একটিকে ঈষৎ স্বচ্ছ কাগজ দ্বারা ঢাকা হলো, ঈষৎ স্বচ্ছ কাগজ দ্বারা ঢাকা হলো। দেখো ঈষৎ স্বচ্ছ কাগজ দ্বারা ঢাকলে পারে কী বলো তো, ব্যতিচার পটির উজ্জ্বলতা কী হবে, ডাইরেক্ট কমে যাবে এবং অন্ধকার পটিগুলি পুরোপুরিভাবে অন্ধকার হবে না। তার মানে কি, ব্যতিচারের পটির যে উজ্জ্বলতা আছে সেটা কমে যাবে, আর অন্ধকার যে পটিগুলো আছে মানে কন্ট্রাস্ট যেটা আছে সেটা কিন্তু মানে একদম অন্ধকার, পুরোপুরিভাবে অন্ধকার হবে না, কারণ দুটির বিস্তার সমান হবে না। বাস এটা হয়ে গেল। এবার আসছি এর পরের প্রশ্ন আছে, ছিদ্র পর্দার মধ্যে দূরত্ব বাড়ানো হলো। ছিদ্র এবং পর্দার মধ্যে দূরত্ব বাড়ালে কী হবে, ঝালোর প্রস্থ যেটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ বিটা ইকুয়ালস টু আমরা সম্পর্ক কী জানি, ল্যামডা ডি বাই কী হয় বলো তো, ল্যামডা ডি বাই হয় ডি, তাই না? তো এর জন্য কিন্তু এটা হয়ে যাচ্ছে। এটা পরের প্রশ্ন গেল। তার জন্য কী হবে, এক্ষেত্রে ঝালোর প্রস্থ বেড়ে যাবে। খাতা লিখে দাও, ঝালোর প্রস্থ বেড়ে যাবে, অর্থাৎ পটিগুলো আরও চওড়া দেখাবে। দেখো পটিগুলো আরও চওড়া দেখাবে। বাস এই প্রশ্নটা হয়ে গেল। এরপরে 3 নম্বর প্রশ্ন বলেছে, 3 নম্বর প্রশ্ন হয়ে গেল, সমগ্র পরীক্ষাটি জলে ডুবিয়ে করা হলো। তো সমগ্র পরীক্ষাটি জলে করলে পারে কী হবে, দেখো জলের প্রতিসারাঙ্ক বাতাসের চেয়ে কী হয় চিন্তা করো, বেশি, তাই তো? কারণ জল এবং বাতাস তো এক না, ডেন্সিটি তো আলাদা না, ঘনবদ্ধ লঘু মাধ্যম। তো জলের প্রতিসারাঙ্ক বাতাসের প্রতিসারাঙ্ক হচ্ছে বেশি হয়, আলোর তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা কী হবে, কমে যাবে। ফলে ঝালোর প্রস্থ যেটা আছে সেটাও কিন্তু কমে যাবে, কারণ ঝালোর প্রস্থ বিটা ব্যারিজেস আমরা লিখতে পারি ল্যামডা, তাই না? তো এখানে কী হবে, ঝালোর প্রস্থ কমে যাবে এবং পটিগুলি সংকুচিত হয়ে যাবে, পটিগুলি সংকুচিত হয়ে যাবে। যেটা বললাম, একটু ভিডিও এগিয়ে নিয়ে আরও 2 একবার শুনে নাও, দেখো রেডি হয়ে যাবে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর পরেরটা, দেখো এরপরটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কোনো আলোক রশ্মি যদি সমবর্তন কোণে প্রতিফলকের উপর আপতিত হয় তবে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি পরস্পরের মধ্যে সমকোণ উৎপন্ন করেন। এই কেমন বানান লিখছে, প্রমাণ করো। আচ্ছা, বুস্টারের সূত্র মনে আছে, বুস্টারের স্নেলের সূত্র, বুস্টারের সূত্র, তো সেইগুলোই আমাদের হচ্ছে এখানে প্রশ্ন হবে। দেখো এখানে আমরা বুস্টারের সূত্রতে কী বলি, দেখো সমবর্তন কোণ যেটা আইপি দ্বারা প্রকাশ করি। তো সেই বুস্টারের সূত্র দেখো আমরা মেনলি জানি, একটু শর্টকাটে লিখে এবার, হ্যাঁ অনেকগুলোই সলভ করে দিলাম। দেখো দেখা যাচ্ছে মিউ ইকুয়ালস টু কী হবে, এখানে মিউ ইকুয়ালস টু দেখো ট্যান আইপি হচ্ছে, তো ট্যান আইপি দ্বারা আমরা প্রকাশ করি, এটা ট্যান আইপি বলে একটা কোণ হয়, যেটা হচ্ছে সাইন আইপি বাই
সাইন আইপি বাই কী হবে বলো তো, এখানে আমরা ধরেছি কস অফ আইপি, কস অফ আইপি বলে একটা পার্ট পাবো, বা সেটা হয়ে গেল। এবার স্নেলের সূত্র অনুযায়ী আমরা মিউ কি লিখি, মিউ ইকস লিখি কি বলতো সাইন আইপি বাই সাইন আর, তো সাইন আইপি বাই সাইন আর, বাস এইটাই আছে। এই দুটোকে আমরা এবার সুন্দর করে রিলেশনের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ এই দেখো সাইন আইপি বাই কস আইপি ডিভাইড বাই সাইন আইপি বাই সাইন আর, এখান থেকে আমরা সম্পর্ক নিয়ে আসার পরে বাস বাকিটা সলভ। চলো করিয়ে দিলাম, তো করিয়েই দিই বাকিটা, হ্যাঁ লক্ষ্য করবা তাহলেই হবে। তো এখানে আমাদের কী আসবে বলো তো, এই দুটোকে যদি আমরা ইকুয়ালে নিয়ে আসি তাহলে সাইন আইপি বাই কী হচ্ছে কস অফ আইপি, এই ফর্মটা হলো। এটা সমান সমান কী হচ্ছে সাইন আইপি ডিভাইডেড বাই কী হবে সাইন আর বলে একটা পার্ট হবে। তো ডাইরেক্ট দুটো পার্টে যদি কেটে যায় আমাদের সাইন আইপি এটা থাকছে, অর্থাৎ বলতে পারি যে কস আইপি কস থাকছে কি সাইন, কোনটা থাকছে কেটে যাচ্ছে, এটা কেটে গেল সাইন তো সাইন আর বলে একটা পার্ট থেকে গেলো। এবার 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে পরে আমাদের কস অফ আইপি যেটা আছে লিখবো হচ্ছে না কসটা কনভার্ট করলে পরে কস অফ 90 ডিগ্রি মাইনাস আইপি বলে একটা পার্ট পাবো, কারণ দুটো সমষ্টিতে ওটা হচ্ছে। তাহলে এখান থেকে আর ইকস টু কত পাচ্ছে 90 মাইনাস আইপি, বাস এই পার্টটা হয়ে গেল। এখান থেকে পাবো আইপি প্লাস লিখবো আইপি কেন লিখবো আর প্লাস লিখলেই তো হয়ে গেলো আর প্লাস আইপি, যেটা ইকস টু আলটিমেটলি 90 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা এক্ষেত্রে মধ্যবর্তী কোণ যেটা আছে তাহলে এটা 90 ডিগ্রি একটা পার্ট হয়ে গেল। এবার যে আমাদের আমাদের প্রতিফলিত এবং প্রতিচ্ছুত মধ্যবর্তী কোণ, তো লিখতে হবে প্রতিফলিত এবং প্রতিচ্ছুতের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ যেটা আছে এটা 180 ডিগ্রি থেকে কী হবে আমাদের, এই যে 180 ডিগ্রি থেকে মাইনাস হবে আইপি প্লাস আই আর, না আইপি আর আই আর মধ্যে বিয়োগ হবে, তাহলে 180 তার থেকে 90 বিয়োগ করলে আমাদের 90 ডিগ্রি চলে আসলো, বাস সলিউশন কমপ্লিট হয়ে গেল, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা তারপরে প্রশ্ন কি আছে, 12 এতে সি মোডে এনপিএন ট্রানজিস্টর কীভাবে বিবর্ধক হিসাবে ব্যবহার করা যাবে, বর্তনী চিত্র সহ দেখাও। আচ্ছা এনপিএন ট্রানজিস্টর এর আগের দিন ছবি এঁকে দিয়েছিলাম, তো আগের ভিডিও দেখে নিও। আর আচ্ছা এটা গেল, আর বলছে যে চিত্র সহ দেখো, এটা গেল। দেখো এক্ষেত্রে ট্রানজিস্টর চিত্র অঙ্কন করে নেবা। এরপরে পরের প্রশ্ন আছে, দেখো একটি সিই ট্রানজিস্টরের প্রবাহমাত্রা বিবর্ধন গুণাঙ্ক 70, নিঃসরক প্রবাহমাত্রা 8.8 কী বলছে যে মাইক্রোএম্পিয়ার হলে সংগ্রাহক ও ভূমি প্রবাহমাত্রা কত হবে। এটা ইজি ম্যাথ, তুমি টুকে নাও, আমি এখানে মুছে করতে থাকি, মুছলাম, হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি করতে হবে সলিউশন, এগুলো মুছলাম আমি সব কিছু। এই ক্ষেত্রে বিটা বলছে কত, বিটা বলছে 12 নম্বর প্রশ্ন, বিটা বলছে কত 12 নম্বরে কি, আচ্ছা 12, হ্যাঁ ঠিক 12 বি নাম্বার 12, বিটা ইকস টু এখানে বলছে কত, কোশ্চেনে বলছে 70 বলে দিল এখানে, আর নিঃসরক প্রবাহমাত্রা 8.8, অর্থাৎ আই ইকস টু বলছে কত 8.8, কোশ্চেন তো ইজি আছে। তো এটা আমরা জানি যে বিটা ইকস টু লিখতে পারি কীরকম, আইসি বাই আইবি, আইসি বাই আইবি হয়, তাহলে এখান থেকে আমরা আইসির মানটা কী পেতে পারি, এখানে লিখতে পারি যে আইসি ইকস টু বিটা ডট লিখতে পারি আইবি, তাহলে বিটার মানটা এখানে 70, আর আইবির মান তো এখানে নেই, আইবির মানটা আবার বের করতে হবে, বা অঙ্ক তো সেই দিল, তো এখানে আইই বলে লিখলাম আমরা, এটা আইসি বলে একটা পার্ট গেল। তো আই ইকস লিখতে পারি যে আইবি প্লাস লিখবো যে আইসি, এটা হয় আমাদের। তো এখান থেকে আমরা আইসির যে এটা মানটা আছে এটার সলিউশন যদি করি তাহলে আমাদের আইবি লিখলাম, এবং আইসি মানে কি, আইসি মানে আইবি এই পার্টটা লিখে দিতে লাগবে, তাহলে আমাদের লিখতে হবে 70 আইবি হয়ে গেল, 70 আইবি। তাহলে এখান থেকে আমাদের আইবিটা যদি কমন নিয়ে নেই উভয় পার্ট থেকে, তাহলে আমাদের এখানে কি থাকছে আইই থাকছে, আর আইই ডিভাইডেড বাই কী থাকছে আমাদের আইবি 70 71, 71 থেকে যাচ্ছে 1 + 71, তাই তো 71 আইবি থাকছে, তাই তো তাহলে 71 দিয়ে ভাগ করে দেবো। তো আইয়ের মানটা কত তো আছে 8.8, 71 আইবি মানে এটা, অর্থাৎ আইবির মানটা আমাদের বের করতে হবে। এটা অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেশন করলে 0.124 এমএ হয়ে গেল, বাস কমপ্লিট হয়ে গেল এই সলিউশন।
এরপরে 12 অথবা বলছে 12 অথবা প্রশ্ন তো প্রথমত বলছে দেখো যে জেনার ডায়োডের বৈকল্য বলতে কি বোঝায়। আচ্ছা, জেনার ডায়োডের বৈকল্য, আচ্ছা এটার সলিউশন তো এটা আসলে আমাদের কোশ্চেনে এটা কি চাইছে, সংগ্রাহক হয়ে গেলে এবং ভূমি প্রবাহ মাত্রা বের করতে হবে। দেখো আর একটা পার্ট রয়ে গেছে, এত বড় অঙ্ক। তাহলে এবার আইসি যেটা আসবে, আইসি কস লিখবো যে আইই মাইনাস আইবি। এবার জাস্ট মানগুলো আমাদের এখানে বসিয়ে দিতে লাগবে। 8.8 এটা আমরা জানতাম, তার থেকে আমরা কি করব দেখো 0.124 এটা করব, দুটো পার্ট ছিল, এটা হচ্ছে 8 বিয়োগ করলে কত হচ্ছে 8.676। এটা তোমরা ক্যালকুলেটারে করবা, আমার কিন্তু খুব তাড়াহুড়াতে করা হচ্ছে। 8.676 অ্যাম্পিয়ার হয়ে গেল, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। আচ্ছা, এরপরে পরের প্রশ্ন এ নাম্বার, জেনার ডায়োডের বৈকল্য বলতে কি বোঝো? এগুলো একটু ব্যাখ্যা করতে হবে। দেখো যখন একটি জেনার ডায়োডকে রিভার্স বায়াস বলতে বিপরীত বায়াস সে ঝোঁকে আমরা রেখে দেবো, তখন বিভব প্রভেদ একটি নির্দিষ্ট মানে, অর্থাৎ জেনার যে ভোল্টেজে একটা নির্দিষ্ট মানে কিন্তু পৌঁছাবে, মানে একটা নির্দিষ্ট মানে কিন্তু পৌঁছাচ্ছে, তখন ডায়োডের অভ্যন্তরে কী হচ্ছে, শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্রের কারণে কী হচ্ছে, সমযোজী যে বন্ধনগুলো আছে সেগুলো কী হয়, একের পর এক ভেঙে চলে কী হয়, ইলেকট্রন যে হোল জোড় আছে সেই ইলেকট্রন হোল জোড় কিন্তু তৈরি হওয়া শুরু করে। এর ফলে কী হয়, এর ফলে বিপরীত যে প্রবাহ মাত্রা আছে হঠাৎ করে অনেক গুণ বেড়ে যায়। এই ঘটনাকেই জেনার বৈকল্য ডায়োড বলা হয়। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট, একটি জেনার ডায়োড কীভাবে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে ব্যবহৃত হয়, বর্তনীর চিত্র সহ ব্যাখ্যা করো। আবার সেই ছবি আঁকতে হবে। আচ্ছা দেখো, জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করতে একটি রোধের মাধ্যমে বিপরীত ঝোঁকে কিন্তু ডিসি, মানে এটা একটি কিন্তু ডিসি উৎসের সঙ্গে কিন্তু আমাদের লাগিয়ে রাখতে হয়। আচ্ছা, তারপরে লাস্ট প্রশ্ন দেখো, সিতে আছে সৌরকোষ নির্মাণে জিএএসকে বেশি পছন্দ করা হয় কেন? তো আমাদের লাস্টের প্রশ্ন তো ছবিটা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই আঁকবে। একটি জেনার ডায়োড কীভাবে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে ব্যবহার, তোমাদের বইতে এই ছবিটা আছে, পড়বা। হ্যাঁ, আর এক্ষেত্রে দেখো যদি বলি কার্য পদ্ধতি মানে কীভাবে হচ্ছে, দেখো এক্ষেত্রে ইনপুট, আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি, তুমি বইতে পেয়ে যাবা। দেখো এক্ষেত্রে ইনপুট, আচ্ছা কোনটার ব্যাখ্যা বলো তো, যে বি নাম্বার, একটি জেনার ডায়োড কীভাবে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে ব্যবহৃত হয়, বর্তনীর চিত্র সহ, এটা বর্তনীর চিত্র পেয়ে যাবা। এটার ব্যাখ্যাটা যদি আমরা পড়ি তাহলে বলবো যে এখানে ইনপুট ভোল্টেজ বা রোধের পরিবর্তন হলেও জেনার ডায়োড তার নিজস্ব ব্রেকডাউন অঞ্চলে কিন্তু একটা সময় কাজ করে, অর্থাৎ কাজ করা কিন্তু শুরু করে। ফলে ডায়োডের দুই প্রান্তের বিভব পদে যেটা আছে, যাতে জেনার ভোল্টেজ অর্থাৎ ভিজেড যেটাকে বলি, সেটা কিন্তু স্থির থাকছে। অতিরিক্ত ভোল্টেজের জন্য কি হচ্ছে, এই যে রোধ যেটা আছে, তো দুই প্রান্তে কিন্তু একটা ড্রপ তৈরি হচ্ছে। ফলে কী হচ্ছে বলতো, এই রোধ অর্থাৎ এই যে রোধের যে ব্যাপার আছে, সেটা দুই প্রান্তে কিন্তু সর্বদা স্থির ভোল্টেজ যেটা আছে সেটা কিন্তু আলটিমেটলি পাওয়া যাচ্ছে। আমি খুবই স্পিডে বলছি, যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল। নেক্সটে সি নাম্বার দেখা বলছে, সৌরকোষ নির্মাণে জিএএসকে বেশি পছন্দ করা হয় কেন? অনেক কারণ আছে। কারণটা কি বলতো, এই দেখো এখানে উচ্চ শোষণ ক্ষমতা একটা ব্যাপার বলতে পারি। তাই উচ্চ শোষণ ক্ষমতা বলতে দেখো, এটি সিলিকনের তুলনায় অনেক কী বলতো বেশি সূর্যালোক শোষণ করে। কোনটা বলতো, সিলিকনের তুলনায় বেশি শোষণ করে কে, জিএএস মানে কি বলতো, গ্যালিয়াম আর্সেনাইট। জিএএস বলতে কি, গ্যালিয়াম আর্সেনাইট। কি বলতো, গ্যালিয়াম আর্সেনাইট। এই হচ্ছে বেশি পরিমাণে কী হচ্ছে, সিলিকনের থেকে কিন্তু বেশি পরিমাণে সৌরশক্তি কিন্তু শোষণ করে। তাছাড়াও এটা কিন্তু খুব পাতলা একটা স্তর, প্লাস ভালো কাজও করছে। তারপরে তাপ সহনশীলতা মাত্রা, মানে সিলিকনের তুলনায় এটা কিন্তু অনেক বেশি তাপ সহনশীল করতে পারে। তো এইটাই হচ্ছে মেন কারণ। তারপরে যেরকম ধরো বিভিন্ন টাইপের যে ব্যান্ড গ্যাপগুলো আছে, সেই বিভিন্ন ব্যান্ড গ্যাপে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে পারে। এই কারণে কিন্তু জিএএসটা বেশি ব্যবহার করা হয়। জিএএস বলতে গ্যালিয়াম আর্সেনাইট। যাক বাবা, সেট কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট করে দিলাম সেট। এর আগে দুটো সেট দিয়েছি, এটা 3 নম্বর সেট কমপ্লিট হলো, আমিও রিল্যাক্স হয়ে গেলাম। এখন আমি রিল্যাক্সে ঘুমাবো, আর কিছু না। তো যাই হোক, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে, আরও অনেকগুলো সেট আসবে। ওকে, তো মন দিয়ে পড়াশোনা করো। জীবনে এই একটা সময়, এই সময়টা এটা ঠিক যে স্ট্রাগল মনে হচ্ছে, কষ্ট মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা কষ্টের পরেই কিন্তু একটা সুন্দর কিছু একটা আসবে আমাদের লাইফে, তাই না? একটা ঝড় হলেও তারপরে কিন্তু একটা শান্ত পরিবেশ হয়। তো ভালো মন্দ সবই নিয়ে জীবন। তো এখন পরিশ্রম করো, দেখবে ভালো কিছু একটা হবে। ওকে, বেস্ট অফ লাক ফর ইয়োর বেস্ট এক্সাম।